ওকে, ফজিয়া শীটের পেপার 1 এর পার্ট 2 আজকে আমরা ৫১ থেকে শুরু করব। তো ১ম প্রশ্ন আছে যে, "ইন অ্যান এমার্জেন্সি সিচুয়েশন, হোয়াট ইস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সার্জিক্যাল মেথড ফর obtaining an এয়ারওয়ে?" সো যখন একটা এমার্জেন্সি এয়ারওয়ে হবে, যখন we cannot intubate, সো কথাটা মনে রাখেন, can't oxygenate ২ টা যখন একটাও করা যাবে না, তখন আমাদেরকে ফার্স্ট একটা সার্জিক্যাল এয়ারওয়ে মেথডে যেতে হয়। যেটা হচ্ছে আমার ক্রিকোথাইরয়েড মেমব্রেনটাকে পিয়ার্স করতে হয় আরকি। সো এইটা হচ্ছে কি, ক্রিকোথাইরয়েড মেমব্রেনটাকে কোথায় কার মধ্যে থাকে? থাইরয়েড এবং ক্রিকয়েড। ২ টার মধ্যে নামেই আছে ক্রিকয়েড এবং থাইরয়েড। এই ২ টার মধ্যে যে মেমব্রেন, সেখানে আমাদেরকে সার্জিক্যালি পিয়ার্স করতে হয়। এটাই হচ্ছে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট এয়ারওয়েটাকে অ্যাক্সেস নেওয়ার জন্য এটাই হচ্ছে আমাদের শুরুতে করতে হয়। এখন প্রসেসটা আসলে কি থাকে? এখানে ল্যারিংসটাকে স্ট্যাবিলাইজ করলে একটা ট্রান্সভার্স স্কিন ইনসিশন দেওয়া হয়, যেখানে ক্রিকোথাইরয়েড মেমব্রেনটাকে করা হয়। এখন একটা ফাইনাল ইনসিশন যেটা হয়, সেটা হচ্ছে ভার্টিক্যাল ইনসিশন দেওয়া হয় থ্রু দ্য মেমব্রেন। তারপর একটা টিউব ঢুকিয়ে দেওয়া হয়। সো দিস ইজ প্রেফার্ড ওভার ট্রাকিওস্টমি, কারণ ট্রাকিওস্টমি করতে একটু সময় লাগে আরকি। বাট এই ক্রিকোথাইরয়েডেক্টমিটা খুবই ইজি, ভেরি ফাস্ট এবং অনেক মোটামুটি যেহেতু খুবই ছোট করে একটা ইনসিশন দেওয়া হয়, সো এইখানে আসলে ভাস্কুলার ইনজুরি হওয়ার চান্সটাও অনেকটা এখানে কম থাকে। সো এখানে যদি ছবিটা আমরা দেখি যে এই হচ্ছে আমাদের ক্রিকয়েড কার্টিলেজ, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, আর এটা হচ্ছে আমাদের ক্রিকয়েড কার্টিলেজ। এই ২ টার মধ্যে কানেক্টিভ মেমব্রেনটার মধ্যে আমরা একটা ভার্টিক্যাল একটা ইনসিশন এখানে দিয়ে দেই এখানে। স্কিনটা এখানে কাটি, তারপর ফাইনালি ক্রিকোথাইরয়েড মেমব্রেনটা এখানে আমরা কেটে এয়ারওয়ে অ্যাক্সেসটা নিয়ে থাকি। নাও কোয়েশ্চেন 52। সো 52 তে বলা হয়েছে যে ডায়াফ্রামেটিক যে ওপেনিং গুলো আছে, তার মধ্যে ইনফিউর ভেনা ক্যাভা কোথায় মানে পাস করে রাখে, কত লেভেলে আরকি। সো এখানে এইসব প্রশ্নের ক্ষেত্রে চেষ্টা করবেন সাধারণত লাস্টের লাইনটা আগে পড়তে, সরি। সো লাস্টের লাইন যদি আপনারা আগে পড়েন, মোটামুটি অ্যানাটমিক্যাল কোয়েশ্চেনগুলো ফার্স্টেই ধরে ফেলতে পারবেন যে আসলে কি বলতে চাচ্ছে। যেমন এখানে একটা সিনারিও দিছে, হেপাটোমেক্যালি সিটি স্ক্যান করে এভিডেন্স পোস্টহেপাটিক পাওয়া গেছে। বাট ফাইনালি প্রশ্ন যেটা আছে, ইনফিউর ভেনা ক্যাভা পাসেস থ্রু দ্য diaphragm at which vertebral level? সো এইটা লাস্টের লাইন পড়লে উপরের যে ক্লিনিক্যাল সিনারিও দিছে, এটা পড়ে খামাখা সময় নষ্ট হয় না। সো এরকম ট্রিক্স কিন্তু পরীক্ষার হলে থাকে, এটা আপনারা একটু মাথায় রাখবেন। সো উই নো ৪ টা আছে, T8, T10 আর হচ্ছে যে T12। সো ভেনা ক্যাভার ওপেনিংটা হচ্ছে যে আমাদের T8 লেভেলে। তাহলে বাকি ওপেনিংগুলো আমাদেরকে জানতে হবে। T10 হচ্ছে আমাদের ইসোফেগাস লেভেল। ইসোফেগাসের সাথে কিন্তু ভেগাস নার্ভ যায়, যেহেতু জিআইটির নার্ভ সাপ্লাই হচ্ছে ভেগাস, সেজন্য ইসোফেগাসের সাথে ভেগাসটাও যায়, এটা একটু মাথায় রাখতে হয়। অ্যাওর্টার ওপেনিং, অ্যাওর্টার সাথে কিন্তু থোরাসিক ডাক্ট এবং অ্যাজাইগোস ভেইন, এই ২ টা ইম্পোর্টেন্ট প্রায় আসে। বাট প্রশ্নটা আমাদের ভেনা ক্যাভাল ওপেনিং হলো, ভেনা ক্যাভাল ওপেনিং এর সাথে কিন্তু রাইট ফ্রেনিক নার্ভটা যায় T8 লেভেলে। এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভাই। বিকজ পরীক্ষায় এখন মেক্সিমাম সময় মেইন যে ওপেনিং গুলা, ইসোফেজিয়াল ওপেনিং, ডায়াফ্রাম ওপেনিং যে ৩ টা আছে, মেইনটা স্ট্রাকচারটা ধরে না, সাইড স্ট্রাকচার গুলোকে জিজ্ঞেস করে। যেমন অ্যাওর্টিক ওপেনিং, প্রশ্ন অ্যাওর্টা থেকে আসবে না। প্রশ্ন দিবে কি জানেন? থোরাসিক ডাক্ট, অ্যাজাইগোস ভেইন, এগুলো থেকে থাকবে আরকি। সো রাইট ফ্রেনিক নার্ভটা আপনার এখানে একটা আপনি তাহলে রেড ফ্রেনিকটা আসলে কোথায় যায়? লেফট ফ্রেনিকটা ডাইরেক্ট ইসোফেগাসকে পিয়ার্স করে চলে যায়। রাইটেরটা ভেনা ক্যাভা রাইটে থাকে, এইজন্য রাইট ফ্রেনিকটা ইনফিউর ভেনা ক্যাভার সাথে আইভিসির সাথে নিচে ওপেনিং দিয়ে নিচে নেমে যায় অ্যাবডোমেনে বা সাবফ্রেনিক স্পেসে চলে যায়। বাট দ্য লেফট ওয়ান ডায়াফ্রামকে পিয়ার্স করে। এটা ইম্পর্টেন্ট। পার্ট এ, পার্ট বি ২ টার জন্যই এই ইনফরমেশনটা খুবই জরুরি। ওকে। কোয়েশ্চেন নাম্বার 53। সো একটা ওভারিয়ান টেরাটোমা সিনারিও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এখন এটাকে যখন আমরা হিস্টোপ্যাথোলজি করতে যাব না, হিস্টোপ্যাথোলজি করতে দেখা গেছে যে কেরাটিন স্টাডিজ স্কোয়ামাস মানে স্কিন থেকে আসছে, ফ্যাট মাসল মানে মেসোডার্মাল লেয়ার আছে, থাইরয়েড নিউরন মানে এক্টোডার্মাল লেয়ার আছে। তার মানে ৩টা আমার যে ডার্মাল লেয়ার আছে, সবগুলোই আমার আছে। এক্টোডার্ম, মেসোডার্ম, এমব্রায়োনিক যে আছে আপনার এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম সবগুলো থেকেই আসে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি টেরাটোমাতেই আমরা এখানে পেয়ে যাই, ডার্ম সেল টিউমার এটা। সো ভেরি কমন কোয়েশ্চেন, প্রায় এটা থাকে আরকি। কোয়েশ্চেন 54। একটা হচ্ছে যে ল্যাকটেশনাল মাস্টাইটিস নিয়ে একটা কেস আসছে। একজন মানে আ প্রেগন্যান্ট ওমেন মানে প্রেগন্যান্ট মানে পোস্টপার্টাম পিরিয়ডের একজন ওমেন আসছে। তার লেফট ব্রেস্টে তার টেন্ডার লেফটে হতে পারে, রাইটে হতে পারে, এনিওয়ার। বাট ল্যাকটেটিং মাদার আরকি। ল্যাকটেটিং মাদার পাইরেক্সিয়া আছে উইথ WBC কাউন্ট CRP বেশি, মানে ইনফেকশন আছে।
এবং তার ব্রেস্টে অ্যাবসেস বা অথবা রেডিশ পেইন আছে। তার মানে এটাকে আপনাকে ধরে নিতে হবে এটা হচ্ছে ল্যাকটেশনাল মাস্টাইটিস। এন্ড ল্যাকটেশনাল মাস্টাইটিসের মোস্ট কমন অর্গানিজম স্কিনের স্ট্যাফ অরিয়াস। ইউজুয়ালি এগুলো এমআরএস এ হয়, মানে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। এখন এইটা ওয়ার্ল্ড ওয়াইড এটার প্রকোপটা অনেক বাড়ছে, সুতরাং পরীক্ষা তো এমআরএস এ আসার চান্স খুব বেশি। যদি স্টাফ না থাকে, এমআরএস অপশন না থাকে, তখন কি দিবেন? তখন আপনি স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনটা আপনি দিবেন আরকি। এবং এটার মোস্ট ইম্পোর্টেন্ট কজ হচ্ছে ক্র্যাক নিপল। ক্র্যাক নিপল যদি থাকে তার মানে স্কিনটা ক্র্যাকড হয়ে গেছে। আমার স্কিনের নরমাল ফ্লোরা ডাক্টের ভিতরে প্রবেশ করছে, তখন আমাকে মানে ল্যাকটেশনাল মাস্টাইটিস ডেভেলপ করে। এখন ক্র্যাক নিপলের কজ কি? ক্র্যাক নিপলের কজ হচ্ছে ইমপ্রপার পজিশন। ব্রেস্ট ফিডিং এর আমাদের পজিশন পড়ছিলাম না? সো ইমপ্রপার পজিশন বাচ্চাকে, এটাই হচ্ছে ক্র্যাক নিপলের অন্যতম মেইন কারণ। মাইক্রো অর্গানিজম হচ্ছে স্টাফ অরিয়াস। যদি না থাকে আমি স্ট্রেপ্টোকক্কাস দিয়ে আসবো। কি ট্রিটমেন্ট? ইউজুয়ালি ডক্সিসাইক্লিন এমআরএস এর জন্য এটাই আমরা ইউজ করে থাকি। ওকে, ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডেফিনিটলি ফ্লুক্লক্স, দেন হচ্ছে আমরা ডাইক্লক্সাসিলিন ইউজ করি আরকি। ডক্সিসাইক্লিন এমআরএস এর জন্য ভালো। আরেকটা এমআরএস এর জন্য পরীক্ষায় যদি আসে আপনি ভ্যানকোমাইসিন দিবেন। আসে। পরীক্ষায় যদি হয় ভ্যানকোমাইসিন। আইভিও আছে, ওরালও আছে। ভ্যানকোমাইসিনটা হচ্ছে এমআরএস এর জন্য টু বি ভেরি মাচ স্পেসিফিক। ওকে। নাও 55 নাম্বার প্রশ্ন। সো এখানে একটা প্যানক্রিয়াটাইটিসের একটা কেস দেওয়া হয়েছে। প্যানক্রিয়াটাইটিসের টিপিক্যাল কেস নিয়ে থাকবে। টিপিক্যাল কেস নেওয়ার পরে যেটা থাকবে, পেশেন্ট হাইপক্সিক আছে, হ্যাঁ? এবং তার এক্স-রে করবে। একটা এক্স-রে ফিল্মও দিয়ে দিতে পারে। এক্স-রে যদি ফিল্ম দেয় তাহলে দেখবেন যে বাইল্যাটারাল অপাসিটি এবং এই বাইল্যাটারাল অপাসিটিটা ৭ দিন আগেও ছিল না, ৭ দিন মধ্যেই হইছে। এইটা হচ্ছে আপনার ক্লিয়ার কাট ডায়াগনোসিস ARDS, একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা ইনফেকশনের জন্য হতে পারে, মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরের জন্য হতে পারে। একিউট প্যানক্রিয়াটাইটিসও এই ARDS এর ওয়ান অফ দ্য মেইন কজ। কারণ কি? ১ সপ্তাহ আগে ভালো ছিল। আর হচ্ছে যে বাইল্যাটারাল অপাসিটি থাকবে। আরেকটা প্রেশারের কোয়েশ্চেন আছে, ১৮ কম থাকে। বাট ওইটা ইউজুয়ালি এখন ধরে না। সো ইউ ক্যান স্কিপ দিস ওয়ান আরকি। সো আপনি ধরে রাখেন যে প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট, এরপর তার লাংস ডিসঅর্ডার নিয়ে আসছে, মানে চেস্ট এক্স অ্যাবনরমালিটি, বাইল্যাটারাল অপাসিটি, আপনি ARDS ডেফিনিটলি ক্লিক করবেন আরকি। আচ্ছা। প্যানক্রিয়াটাইটিসের আর কি ইনফরমেশন? শক হতে পারে, ডিআইসি হতে পারে। ডিআইসিটা মাথায় রাখবেন। ডিআইসিটা এখন ওয়ার্লড ওয়াইড খুবই একটা ফেমাস কোয়েশ্চেন। আরসিএস এরও বেশ ফেমাস কোয়েশ্চেন আরকি। আচ্ছা। কোয়েশ্চেন 56। সো এখানে দেওয়া হয়েছে যে একটা প্রি অপারেটিভ একটা থাইরোটক্সিকোসিস। এখন একটা পেশেন্ট আছে যার সে হচ্ছে যে তার একটা এমার্জেন্সি সার্জারি লাগবে। কিন্তু পেশেন্টটা হাইপারথাইরয়েডের পেশেন্ট, হ্যাঁ? দেখেন একটা উমেন আছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। তার ফ্লাকচুয়েট সোয়েলিং আছে, রিসেন্ট ইনসেক্ট বাইট, মানে ইনসেক্ট বাইট দিছে, সেখানে একটা ফ্লাকচুয়েটিং সোয়েলিং। তার মানে এটা অ্যাবসেস হয়ে গেছে। এটাকে ইনসিশন এন্ড ড্রেন করতে হবে। ইটস এ কাইন্ড অফ এমার্জেন্সি, রাইট? বাট পেশেন্টের কিন্তু গয়টার আছে, তার মানে হাইপারথাইরয়েড। এখন পেশেন্টটাকে সার্জারি করার আগে আমাদেরকে কি করতে হবে আরকি? যেকোনো হাইপারথাইরয়েডের পেশেন্ট থাইরয়েড স্টোন হওয়ার চান্স থাকে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে বিটা ব্লকার দিতে হয় আরকি, হ্যাঁ? এটা একটু মাথায় রাখেন। বিটা ব্লকার দিয়ে আমাদেরকে কাজ করতে হয়, বিকজ থাইরয়েডটক্সিকোসিস পেশেন্টের অলরেডি ট্যাকিকার্ডিয়া, এনজাইটি, AF হওয়ার চান্স থাকে আরকি। AF হওয়ার চান্স থাকে। সার্জারি আরো একটা স্ট্রেস। যেকোনো সার্জিক্যাল প্রসিডিউর এই আরো অতিরিক্ত স্ট্রেসের জন্য তার কিন্তু ভাইটালস গুলো অ্যাবনরমাল হওয়ার চান্স থাকে। সো এইজন্য আমরা বিটা ব্লকার দিয়ে জিনিসগুলোকে আমরা সাপ্রেস করে রাখি। ইভেন যেসব পেশেন্টের অলরেডি থাইরয়েড স্টোন ডেভেলপ করেই গেছে, তাদেরকেও আমরা কিন্তু বিটা ব্লকার দিয়ে ফার্স্ট ম্যানেজমেন্টটা আমরা শুরু করি আরকি। ওকে। পরের প্রশ্ন 57। এখানে বলা হয়েছে একটা সাবঅ্যারিউলার অ্যাবসেস। সো রিকারেন্ট যদি একটা পেরিঅ্যারিউলার ইনফ্লামেশন হয় একটা ইয়াং পেশেন্ট, বাট স্মোকার, ইম্পোর্টেন্ট একটা ক্লু হচ্ছে স্মোকার। যেমন নালিপারাস, আগেরবার তো পড়ছিলাম একটা ল্যাকটেটিং মাদার, এবার বলছে নালিপারাস, বিয়েও হয়নি, বাচ্চা হয়নি, সরি বিয়ে হয়নি, বাচ্চা নাই, এটা একটা জিনিস। নালিপারাস আগে কখনোই মা হয়নি। সো 30 ইয়ার ওল্ড ওয়েমেন আসছে, রিকারেন্ট পেইনফুল এরিয়া অফ দ্য অ্যারিউলা, বাট সে স্মোকিং এর হিস্ট্রি আছে। যেসব ফিমেল স্মোকিং এর হিস্ট্রি থাকে এবং প্লাস ক্ষেত্র বিশেষে বলবে তাদের গ্রিনিশ ডিসচার্জ হয় থ্রু নিপল, একটাই ডায়াগনোসিস জানেন? পেরিডাক্টাল মাস্টাইটিস। এই জিনিসটা খুবই ধরে রাখেন আরকি। ক্লিনিক্যালও পাবেন, FCPS বলেন, যেখানেই পাবেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন
মাইক্রো অর্গানিজম করে আপনি কোনো গ্রোই পাইলেন না। আরে মজার ব্যাপার। কিন্তু গ্রো যে পান নাই, এটা নিয়ে হওয়ার কিছু নাই। কারণ এখানে ইট ইস ডাজ নট কজড বাই ব্যাকটেরিয়াল। ইট ইস ডাজ নট কজড বাই ব্যাকটেরিয়া। দ্যাটস ওয়াই আপনি কোনো এখানে গ্রোথই পান নাই। তাহলে এটা হওয়ার কারণ হচ্ছে যে এই যে ডাকটাল, পেরিডাক্টালের যে ঝামেলাটা হয়, সেখান থেকে আসলে অ্যাবসেসটা এখানে হইছে আরকি বাই সিগারেট স্মোকিং এর জন্য আরকি। এটা কাইন্ড অফ একটা আ ডিসপ্লাসিয়া, মেটাপ্লাসিয়ার দিকের একটা সাইন সিম্পটম এর দিকে যায় আরকি। ওকে। আর ইনফ্লামেশন যে মানে থাকবেই না তা না, থাকতেও পারে, নাও থাকতে পারে। দ্যাট ইস প্লাস মাইনাস। কিন্তু স্মোকিং যখন বলবে তখন আপনাকে এটা পেরিডাক্টাল মাস্টাইটিস ধরেই আগাইতে হবে। আর সাবঅ্যারিওলার অ্যাবসেস এর ওয়ান অফ দ্যা আরেকটা ইম্পোর্টেন্ট ব্যাকটেরিয়াল ছাড়াও পেরিডাক্টাল মাস্টাইটিসও একটা ইম্পোর্টেন্ট কজ। ওকে। কোয়েশ্চেন 58। সো 58 নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে পোস্ট অপারেটিভ একটা আইলিয়াসের একটা ইউজ করা হয়েছে। পেশেন্ট পোস্ট অপারেটিভ হয়েছে, তাকে অপিওয়েড দেওয়া হয়েছে। অপিওয়েড কোন রিসেপ্টরে কাজ করে? অপিওয়েড মিউ রিসেপ্টরে আসলে কাজ করে। সো অপিওয়েড এর একটা কাজ, এটা হচ্ছে কিন্তু আমাদের প্যারালাইটিক আইলিয়াস মানে স্লো করে দেয়। প্যারালাইটিক আইলিয়াসের আরো মোস্ট ইম্পোর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লো পটাশিয়াম, হ্যাঁ? লো পটাশিয়াম। বাট অপিওয়েড ইউজের জন্য, পেইন ম্যানেজমেন্টের জন্য কিন্তু পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে পোস্ট অপারেটিভলি। মাইক্রোবায়োলজির প্রশ্ন, এখানে প্রশ্ন করা হয়েছে অপশনাইজেশন দিয়ে, সরি। সো 42 ইয়ার্স এর একজন কোলেসিস্টমি করা হয়েছে। এখন তার একটা পোস্ট অপারেটিভ একটা উন্ড ইনফেকশন ডেভেলপ করছে। এখন ব্যাকটেরিয়া ইনজেকশন কেমনে হবে? ব্যাকটেরিয়ার যেহেতু একটা অ্যান্টিজেন থাকে, সো এখানে আমার দেখা যাচ্ছে যে আমার ইমিউনোগ্লোবুলিন এবং হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম এটাকে বাইন্ড করে রাখে। তখন এটা ম্যাক্রোফেজ এসে এটাকে ঠিক মতো যাতে খেয়ে ফেলতে পারে, এনগালফিং করতে পারে, তার আগে ওকে যে কোটিংটা করা হয়, এই কোটিংটার নামই হলো অপসোনাইজেশন। কে করে এই জিনিসগুলো আসার কি C3b কমপ্লিমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য মেইন হইতেছে আমার C3b। ওকে। আর ইমিউনোগ্লোবিনের ক্ষেত্রে IgG। কোয়েশ্চেন 60, যে একজন 60 ইয়ার্স এর ওল্ড নন স্মোকার আসছে, 3 মাসের হিস্ট্রি অ্যান্ড লস অফ ওয়েট, ম্যালাইজ, ব্রেথলেসনেস। অন এক্সামিনেশন দেখা গেছে তার লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড বড় হয়েছে। লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড বড় একটা নাম আছে ট্রসিওস সাইন। হাইপোক্যালসিয়ামে কিন্তু আছে ট্রসিওস সাইন। আরেকটা নাম আছে ভিরকোজ নোড। এই ভিরকোজ নোডটাও হলো আমাকে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটাকেও পজিটিভ হওয়াটাকে ভিরকোজ নোড পজিটিভও বলে আর কি। সো এইরকম যদি থাকে, ইউজুয়ালি আমরা গ্যাস্ট্রিক কার্সিনোমা অর্থাৎ জিআইটি রিলেটেড কোনো একটা ইস্যু চিন্তা করতে পারি। বাট অ্যাজ এ হিস্টোপ্যাথোলজিস্ট জিনিসটাকে সে কি দেখবে আসলে? এইটা নিয়ে আসলে প্রশ্ন করা হয়েছে যে আসলে এটা যে অ্যাবনরমাল মাইটোটিক ফিগারস, সেটা কিভাবে আসলে মাইক্রোস্কোপির সামনে দেখা যায়? নরমাল সেলে আমরা জানি যে নরমাল মাইটোটিক ফিগার, এটা ছোটবেলায় পড়ে আসছি, অ্যানাফেজ, টেলোফেজ, অ্যানোফেজ, মাইটো ধাপগুলো। কিন্তু এটিপিক্যালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পোলগুলো না একটা সেন্ট্রালি থাকে না, অনেকগুলো মাল্টিপল পোল হয় আর কি। এই জিনিসটাকে এটিপিক্যাল মাইটোটিক ফিগার বলে। এটিপিক্যাল মাইটোটিক ফিগারের আরো কিছু এক্সাম্পল আছে। সবসময় যে এমন হয় তা না, যে এরকম ফিগার, ফুলের মতো, ডটের মতো, এগুলো অ্যাবনরমাল মাইটোটিক ফিগার কি বলা হয়। এক বা একাধিকও থাকতে পারে যেকোনো স্লাইডের ক্ষেত্রে। এই যে অ্যাজ এ হিস্টোপ্যাথোলজিস্ট জিনিসটাকে সে কিভাবে দেখবে? এ একটা ম্যালিগন্যান্ট ক্যান্সার, এটাই জানতে চাওয়া হইছে যে সে বায়োপসিতে সে কি দেখতে পাবে? সো মাল্টিপল অ্যাবনরমাল মাইটোটিক ফিগারস ইন দ্য সেল। 61 61 নাম্বার প্রশ্নে দেখা গেছে যে একটা 78 ইয়ার্স এর একটা ওমেন আসে এমফাইসিমা নিয়ে, 28% অক্সিজেন নিতেছে, মাস নিয়ে। ফলোইং ব্লাড গ্যাস রেজাল্ট হতে তার পিএইচ হলো এত, অক্সিজেন হলো এত। সো পিএইচ 7.28, মানে আপনি ধরে রাখবেন এটা কাইন্ড অফ অ্যাসিডোসিস। ওকে। আচ্ছা, পার্শিয়াল অক্সিজেন কিন্তু কম, পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড এটা একটু বেশি আছে বলা যায়। বাইকার্বনেট কিন্তু অনেক বেশি বেড়ে গেছে আর কি। সো বেজ এক্সিসও আছে না। ইন্টারপ্রিটেশনটা কি হবে? প্রথম কথা একটা অ্যাসিডোসিস। সো এনি কাইন্ড অফ অ্যাসিডোসিস আপনি এখানে রুল আউট করতে পারেন। যেখানে অ্যালকালোসিস আছে সবই অ্যাসিডোসিস দিছে। ওকে। এখন কথা হচ্ছে যে বাইকার্বনেট কম নাকি কার্বন ডাইঅক্সাইড বেশি? যদি এখন দেখছি কার্বন ডাইঅক্সাইড বেশি। কার্বন ডাইঅক্সাইড বেশি মানে তার মানে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। বাইকার্বনেট লেভেল বেড়ে গেছে, তার মানে জিনিসটাকে কম্পেনসেশন করার চেষ্টা করতেছে আর কি। এখন কম্পেনসেশনটা কখন হবে আর কি? কম্পেনসেশনটা যদি 7.3 এর কাছাকাছি চলে আসে, তখন এটাকে মোটামুটি আমরা কম্পেনসেটেড বলতে পারি আর কি। সো এইখানে
কাছাকাছি হয় নাই। একটা হচ্ছে আনকম্পেনসেটেড অপশন আছে আমার এখানে ২ টা। রেসপিরেটরি অ্যাসিডোসিস এর ২ টা আছে। এক হলো ইদার পার্শিয়ালি কম্পেনসেটেড অথবা আনকম্পেনসেটেড। বাট এটাকে আমরা ধরবো পার্শিয়ালি কম্পেনসেটেড বিকজ 7.3 এর ভেরি কাছাকাছি চলে আসছে এটা। ওকে। পরের প্রশ্ন ২ বছর একটা ছেলে আসছে রেফার্ড বিকজ অফ ইমপালপেবল টেস্টিস ইন দ্য লেফট স্ক্রোটাম। স্ক্রোটামে তার টেস্টিসটা নাই। সো এখন which of the following describe the ectopic testis? নাও এখন টেস্টিসের ক্ষেত্রে ২ টা জিনিস আমাদের জানা জরুরি। এক হচ্ছে যে পাথওয়ে দিয়ে আসছে নাকি পাথওয়ের বাইরে এসে তাকে পাওয়া গেছে আরকি। যদি পাথওয়ের ভিতরেই থাকে তখন এটাকে বলবো আনডিসেন্ডেন্ট। ট্র্যাকে আছে কিন্তু জায়গা মতো আসে নাই। সেটাকে বলা হয় আনডিসেন্ডেন্ট। সো এটা ইনগুইনালও থাকতে পারে অথবা সুপ্রাস্কোটালও থাকতে পারে। কিন্তু এই নরমাল ট্র্যাকের বাইরে যেখানে স্ক্রোটাম পাওয়া যাবে দ্যাট ইজ কল্ড ectopic scrotum। যেমন এই প্রিপেনালে থাকতে পারে, সুপারফিশিয়াল একটোপিক থাকতে পারে, ট্রানভার্স, ফিমোরাল, পেরিনিয়াল। রুট অফ দ্য স্ক্রোটামটাই হচ্ছে আমার এই যে প্রিপেনাইল। এগুলা হচ্ছে আমাদের একটোপিক। এখন এই যে একটোপিকে যে বলছে আমরা এখন দেখো নরমাল পাথওয়ে। ডিপ ইনগুইনাল রিং তো নরমাল পাথওয়ে, সো এটা হবে না। সুপারফিশিয়াল রিং এটাও নরমাল পাথওয়ে। ইনগুইনাল ক্যানেল এটাও নরমাল পাথওয়ে। আপার পার্ট অফ দ্য স্ক্রোটাম এটাও নরমাল পাথওয়ে। একমাত্র রুট অফ দ্য পেনিস এটা নরমাল পাথওয়েতে পারে নাই। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য একটোপিক টেস্টিস সাইট। 63 number question. Second. ওকে। 63 তে বলা হয়েছে যে একটা 60 ইয়ার্স এর ওল্ড ম্যান আসে 2 সেন্টিমিটারের ডায়ামিটার নিয়ে একটা মাছ নিয়ে আসে কোথায়? আপার লোব অফ দ্য লেফট লাংসে। এখন সেটাকে হিস্টোপ্যাথি করে দেখা গেছে সেখানে কানেকটিভ টিস্যু আছে, ম্যাচিউর কার্টিলেজ, সিলিয়াটেড এপিথেলিয়াম। তার মানে সবই কিন্তু কাইন্ড অফ মেসোথেলিয়ামের অন্তর্ভুক্ত বা অন্য জার্ম লেয়ারও আছে সিলিয়েট এপিথেলিয়াম বাট ম্যাচিউর কথাটা দেওয়া আছে। ইটস নট আনম্যাচিউর। সো নর্মাল ম্যাচিউরড সেল ইন অ্যাবনর্মাল পজিশন দ্যাট ইজ কল্ড হামারটোমা। নর্মাল সেল ইন অ্যাবনর্মাল পজিশন দ্যাট ইজ কল্ড হামারটোমা। এটা একটু মাথায় রাখা খুবই জরুরি আর কি। 64 এ বলা হয়েছে যে একটা ক্রনিক সার্ভাইকোফেশিয়াল ইনফেকশন। সার্ভাইকাল এবং ফেস মানে ঘাড় এবং ফেসের মাঝখানে একটা ইনফেকশনস যেখানে ইয়েলো সালফার গ্র্যানুলস এখানে পাওয়া গেছে। যে ইয়েলো গ্র্যানুলস কথাটা বলছে। যখনই ইয়েলো গ্র্যানুলস কথাটা বলবে আপনি ধরে নেবেন দিস ইজ অ্যান একটিনোমাইকোসিসের একটা কেস দিছে আর কি এটা। সো এটা ভেরি মাচ টিপিক্যাল নাও ইট ইজ এটা খুবই কমন আসছে পার্ট এ পার্ট বি দুটাতেই মাথায় রাখতে হবে। সো একটিনোমাইসিস। এখন একটিনোমাইসিস কোথাও কমন সাইটটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি মোটামুটি আইডিয়া করতে পারবেন। ইউজুয়ালি এটা আপনার আ ম্যান্ডিবল আছে না? ম্যান্ডিবল, ওভার ম্যান্ডিবল যদি কোনো গ্রোথ পান। আরেকটা হলো যে আর্মপিট, বগল বা এক্সিলা, আর্মপিটেও কিন্তু এই একটিনোমাইকোসিস থাকে আরকি। ইয়েলো কালার সালফার গ্র্যানুলস ডিসচার্জ পাস বের হয়। এটা হচ্ছে আমার অ্যাক্টিনোমাইকোসিস আরকি। এই যে কখন হয় জানেন? এটা হচ্ছে এই যে মোলার টিথ এক্সট্রাকশন করতে গেলে তখন দেখা যাচ্ছে কি পাওয়া যায় আরকি এবং আ গ্রাম স্টেইন করতে গেলে এখানে অনেক ব্রাঞ্চিং ফিলামেন্টস থাকে। সো পড়াগুলো একটু দেখে নেন। ইউজুয়ালি এটা আমাদেরকে সার্জিক্যালি অন্যান্য যেকোনো অ্যাবসেস এর মতো এটা ইনসিশন অ্যান্ড ড্রেনেজ প্লাস অ্যান্টিবায়োটিক কাভারেজ দিলেই মোটামুটি গুড প্রগনোস্টিক ফ্যাক্টর বাট এটা রিকারেন্সি রেট অনেক বেশি, অনেক বেশি। সো সার্ভাইকোফেশিয়াল ছাড়াও এখানে ইভেন ইন্ট্রা অ্যাবডোমিনও হইতে পারে আরকি, হ্যাঁ? এটা একটু মাথায় রাখা। বাকিগুলো আনকমন পরীক্ষায় আমি খুব একটা আসতে দেখি নাই আরকি। বাট সার্ভাইকোফেশিয়াল আর হচ্ছে যে আর্মপিট এই ২ টাই দেখছি প্রায় ক্লিনিক্যালি অস্পি-টস্পি এসবে জিজ্ঞেস করে আরকি। ভাইভাতেও আসে, এমসিকিউতেও এই ২ টা কমন প্যাটার্ন হচ্ছে এটা। নাও 82 ইয়ার্স এর ওল্ড একজন ম্যান কমপ্লিট অক্লুশন অফ হিজ ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি পুরোটাই গেছে গা। শেষ। কালার অফ ইসকেমিয়া হইছে। এখন বলছে তারপরও দেখা গেছে যে একটু সামহাউ লেফট কোলন একটু ব্রাঞ্চিং পাচ্ছে আরকি। যেমন এই হচ্ছে আমার কোলন অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং। সো এটা মোটামুটি লেফট কোলনটা তো আমার এই ট্রান্সভার্স কোলনের ল্যাটেরাল 1/3 থেকে শুরু করে এই পুরা লেফট সাইডটা আমাকে কাভার দিচ্ছে। কোনো কারণে এটা ড্যামেজ হয়ে গেছে। কিন্তু দেখা গেছে যে এখনো এরা
ভালো ব্লাড সাপ্লাই পাচ্ছে। কেমনে? এই যে দেখেন, এই যে বিকজ অফ দ্য অ্যানাস্টোমোসিস, এটাকে কি বলে? আর্টারি অফ ড্রামন্ড। ড্রামন্ড কথাটা নাই। এই যে এগুলাকে বলা হয় আর্টারি অফ ড্রামন্ড। আর্টারি অফ ড্রামন্ড। তো এই আর্টারি অফ ড্রামন্ডের জন্য সুপিরিয়র মেসেন্টারিক থেকেও ব্লাড সাপ্লাই মোটামুটি কিছু যতটুকু সম্ভব পাচ্ছে আরকি। আবার ভাইস ভার্সা, এ যদি ড্যামেজ হয় তো লেফট মেসেন্টারিকও কিছুটা সাপ্লাই এই দিকে দিতে পারে আরকি। সো এইটা ইম্পোর্টেন্ট। এই যে আর্টারি অফ ড্রামন্ড, এইটা একটু মাথায় রাখেন। এটাই হচ্ছে আসল যে মার্জিনাল আর্টারি, এটাই হচ্ছে অ্যানাস্টোমোসিস করে ইন বিটুইন সুপিরিয়র মেসেন্টারিক এবং ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারির মধ্যে আরকি। এর মধ্যে সবচেয়ে উইকেস্ট পয়েন্ট ওয়াটারশেড এরিয়াকে বলা হয় হচ্ছে স্প্লেনিক ফ্লেকচার। লেফট সাইডের যে কোলনিক ফ্লেকচার, যেকে বলে স্প্লেনিক ফ্লেকচার, গ্রিফিনস পয়েন্ট, এটা হচ্ছে মোস্ট কমন। কারণ এইটা পড়ছে মানে এই এলাকার এমপির সাথে থেকেও দূরে, আবার এই এলাকার এমপির থেকেও দূরে। সো বডিতে যদি কোনো কারণে আ শক হয়, হাইপোভোলেমিক শক বা ব্লিডিং হয়, তখন দেখা যাবে যে এরও ব্লাড সাপ্লাই কমে গেছে, এরও ব্লাড সাপ্লাই কমে গেছে। তো এরা তো ওদের যে অরিজিনাল টেরিটরি, রাইট এবং লেফট, এদেরকে দিতেই সুপিরিয়র ইনফিরিয়র মেসেন্টারিকে টানাপোড়া লেগে গেছে। এরপরে তখন বঞ্চিত, অবহেলিত এরিয়ায় পড়ে গেছে। তো এই এরিয়াটাই সবার আগে ইসকেমিক হয়, এই স্প্লেনিক ফ্লেকচার, এটাকে বলা হয় ওয়াটারশেড এরিয়া। এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন আরকি। নাও 66 ভালভ নিয়ে একটা প্রশ্ন আসছে। তো একটা আইভি ড্রাগ ইউজার আসছে, ইকো করে দেখা গেছে তার এন্ডোকার্ডাইটিস আছে। সো ট্রাইকাসপিড ভালভেই তার সমস্যা হইতেছে। ট্রাইকাসপিড ভালভের কোথায় সমস্যা হবে আরকি? কন্ট্রাক্টস at which phase of the এই ট্রাইকাসপিড ভালভ, ক্লোজার অফ দ্য ট্রাইকাসপিড ভালভ যখন হয়, তখন এই জিনিসটা আসলে কি ঘটনা ঘটে? অনেক কঠিন প্রশ্ন। সহজ করে একটা বলি, একটা কনসেপ্ট। প্রথম কথা, আইভি ড্রাগ ইউজারদের রাইট সাইডের হার্ট ভালভের সমস্যা হবে নাকি লেফট সাইডের হার্ট ভালভের সমস্যা হবে? এই প্রশ্ন উত্তরটা আগে দেই। সো এই হচ্ছে হার্ট আর এই হচ্ছে আমাদের ২ টা লাংস। হার্টের থেকে রাইট সাইডের ব্লাড গুলো লাংসে গিয়ে পিউরিফাই হয়ে আবার লেফট সাইডের ব্লাডে, লেফট সাইডের চেম্বার অফ দ্য হার্ট এখানে প্রবেশ করে। লাংসের অনেকগুলা ফাংশন আছে। শুধু যে অক্সিজেনেশন করে তা না। তার আরেকটা ফাংশন হলো ডিটক্সিফাই। লিভার যেমন ডিটক্সিফাই করে বিভিন্ন ড্রাগ টক্সিক, লিভার এই লাংসও কিন্তু ডিটক্সিফাই করে। তো এইজন্য দেখেন, কোনো একটা টক্সিন যদি প্রকাশ করে, সে লাংসে গেলে কিন্তু পিউরিফাই হয়ে যায়। এইজন্য লেফট সাইড অফ দ্য হার্ট, লেফট চেম্বার অফ দ্য হার্ট ইউজুয়ালি সেফ থাকে, ভালো থাকে। কিন্তু ফার্স্ট টক্সিনটা আমার রাইট সাইডে হার্টের উপরেই যায়। সো কোথাও যদি আপনি দেখেন যে আইভি ড্রাগ অ্যাবিউজার, আপনি ধরেই নিবেন তার রাইট চেম্বার অফ দ্য হার্টে সমস্যা হইছে। এখন রাইট চেম্বার অফ দ্য হার্টে কি ভালভ আছে? এক হলো আমার ট্রাইকাসপিড ভালভ, আরেকটা হলো আমার পালমোনারি ভালভ আরকি। ২ টাই হতে পারে। বাট ট্রাইকাসপিডটাই মোস্ট কমন, যেহেতু ফার্স্টে এটি এনকাউন্টার করা হয়। সো ট্রাইকাসপিড ভালভে এখানে আমার সমস্যা হবে আরকি। সো এখন ট্রাইকাসপিড ভালভে যখন সমস্যা হয়, তখন এটা আমার ইয়াও করতে পারে, মানে ২ টাই হইতে পারে। এক হচ্ছে স্টেনোসিসও হইতে পারে, আবার হচ্ছে যে রিগার্ডিটেশন, ২ টাই হইতে পারে। সো এনিওয়ে এই কনসেপ্টটা এখন চলে গেল আরকি। এখন বলছে যে ক্লোজার অফ দ্য, দ্বিতীয় প্রশ্ন। ১ম কনসেপ্টটা শেষ। 2nd কনসেপ্ট, নরমাল ফিজিওলজিক্যাল কনসেপ্ট। যখন ট্রাইকাসপিড ভালভটা ক্লোজ হবে, তখন কার্ডিয়াক সাইকেলে কি ঘটনাটা ঘটবে আরকি। সো এইটা যদি আমি হার্ট চিন্তা করি, সো ট্রাইকাসপিড ভালভ, আচ্ছা আমি একটা ছবি এখানে দেওয়ার কথা, ইয়াস, এই জায়গাটাতে আরো ভালো বোঝা যাবে। সো এইখানে ট্রাইকাসপিড ভালভ এখানে কোথায়, যে এইটা ট্রাইকাসপিড, এইটা ট্রাইকাসপিড, এটা ট্রাইকাসপিড, এটা ট্রাইকাসপিড, এটা ট্রাইকাসপিড। ওকে? সো আমরা ১ম এ ২ ভাগে ভাগ করি। এক হচ্ছে যে সি সিস্টল, আরেকটা হচ্ছে যে ডায়াস্টল। ওকে? ছবি দেখতে যদি অসুবিধা হয়, এমনি আলাদা একটা ছবি করে দেই। আগে কনসেপ্টটা ক্লিয়ার করি। এই হচ্ছে আমার হার্ট। সো এইখানে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। সো ট্রাইকাসপিড ভালভ কখন ক্লোজ হবে? যখন ক্লোজ হবে, যখন যখন কন্ট্রাকশন করবে। যখন কন্ট্রাকশন করবে, তার মানে ব্লাডটা আমার পালমোনারি দিয়ে চলে যাবে। ব্লাড যাতে রিগার্ডিটেট না করে, এজন্য সে ক্লোজ হয়। তার মানে সিস্টলের সময় ক্লোজ থাকে। সিস্টল যখন হয় তখন সে ক্লোজ হয়। আবার যখন ডায়াস্টল শুরু হয় তখন সে ওপেন হয়। কারণ অ্যাট্রিয়া থেকে ভালভগুলো ভেন্ট্রিকলে আসতে হবে। তখন আমার পালমোনারি ক্লোজ হয়ে যায়। এনিওয়ে আমার এটাতেই ফোকাস থাকি। যখন সিস্টলের সময় ও ওপেন হয়ে যায়। ওকে। এখন এই কনসেপ্টটা এখানে দেখেন। সো ভেন্ট্রিকুলার সিস্টলের সময় ক্লোজ থাকে। দেখেন এখানে ক্লোজ, এখানে ক্লোজ। তো আরেকটা হলো এই দেখেন ডায়াস্টলের সময় এও ওপেন থাকে, এও কিন্তু ওপেন থাকে আরকি। এখন ২ টা টার্ম মাথায় রাখতে হবে। আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। আচ্ছা, টার্মটা বোঝার আগে দেখেন
সেটা হচ্ছে যে যখন ক্লোজ থাকে, এইটা যে ক্লোজ আছে, এটাও ক্লোজ আছে, এটাও ক্লোজ আছে, ৩ টা ক্লোজ। ১ টা ২ টা ৩ টা ক্লোজ ছবি আছে। তার মানে ভলিউম কিন্তু ফিক্সড। যখন ক্লোজ থাকে, ২ টাই যখন ক্লোজ থাকে, তখন কিন্তু ভলিউম ফিক্স থাকে। এই একটা জিনিস দেখেন, এটা তো যখন সিস্টলের একদম পিক টাইম। তার মানে এই যে পালমোনারি ভালভটা ওপেন হয়ে গেছে। কিন্তু এই ২ টাতে ছবি দেখেন, এটাও কিন্তু এটাও ক্লোজ থাকে, এটাও ক্লোজ থাকে। সো একটা সিনারিওতে এটাও ক্লোজ, এটাও ক্লোজ, এটাও ক্লোজ, এটাও ক্লোজ। সিস্টলের শুরুতে আর সিস্টলের শেষে। সিস্টলের শুরুতে অথবা ডায়াস্টলের শুরুতে ২ টা টার্ম আছে। দেখেন সিস্টলের শুরু অথবা ডায়াস্টলের শুরু। তখন কিন্তু ২ টা ভালভই ক্লোজ থাকে আরকি। এখন, এখন আমাদের কনসেপ্ট শুধু এই ২ টা ছবি নিয়ে। এই ছবিটাতে দেখেন, এইখানে ২ টাই যখন ক্লোজ থাকে, তখন কি? এখানে কেউ আসবে, কেউ ঢুকবেও না, কেউ বেরও হবে না। তার মানে ভলিউমটা কিন্তু ফিক্স থাকে। এবং এটাতেও সেম দেখেন, এইটা যখন ক্লোজ, এইটা যখন ক্লোজ, তার মানে এখানে যতটুকুই ব্লাড থাকুক, ১ ফোঁটা থাকুক, ২ ফোঁটা থাকুক আর ১ বালতি থাকুক, ভলিউম কিন্তু ফিক্সড থাকে। সো এইজন্য এই ২ টা ফেজের নামই হলো আইসোভলিওমেট্রিক। আইসোভলিওমেট্রিক। এবার পরের কন্ট্রাকশন কোথায় আর রিল্যাক্সেশনটা কোথায়? ওকে? এখন ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করতে যাবে, এই জিনিসটা তো এটা তো কন্ট্রাক্ট করবে। এই সময় সবগুলো ব্লাড আসলো, ২ জন ক্লোজ হইলো। তারপর এইটা ছোট হওয়ার চেষ্টা করে। সেম ভলিউমে আগে আগে যদি এইরকম থাকে, এরপর যদি সে এইরকম হয়ে যায়, তাহলে কি প্রেশারটা বাড়বে না? এখানে তো প্রেশারটা অনেক বাড়বে। একই ভলিউম এই জায়গায় আছে আর একই ভলিউম এই ছোট্ট জায়গায় আছে। তাহলে এই জায়গায় তো প্রেশার বেশি থাকবে। এক্সাক্টলি এখানে যখন প্রেশারটা বেশি থাকে, এই প্রেশারেই এই আমার পালমোনারি ভালভটা ওপেন হয়। সো এই ফেজটার নাম হলো আইসোভলিওমেট্রিক কন্ট্রাকশন। আবার উল্টা যদি চিন্তা করি, সেম ভলিউম এইখানে যতটুকু প্রেসারে থাকবে, সেম ভলিউম যদি এত বড় প্রেসারে থাকে, তাহলে কি প্রেসার ফল করবে না? প্রেসারটা লো হবে না? প্রেসার যদি লো হয়, তাহলে অ্যাট্রিয়াল প্রেসার যেটা এতই লো যে উপরে যে অ্যাট্রিয়া আছে, অ্যাট্রিয়ার থেকেও কম হয়ে গেছে। তাহলে অ্যাট্রিয়া থেকে ব্লাডগুলো ভেন্ট্রিকলে আসা শুরু করবে। তাহলে এই জিনিসটা ছিল কি? আগে ছিল এতটুকু আর এই জায়গায় হইছে এতটুকু। এইটাকে বলা হয় আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন। সুতরাং ডায়াস্টলের শুরুতে হচ্ছে রিল্যাক্সেশন আর সিস্টলের শুরুতে হলো কন্ট্রাকশন। আরো সহজ করে বলি, সিস্টল মানে কি? কন্ট্রাকশন করে না? সিস্টল মানে কি? কন্ট্রাকশন করে। ভেন্ট্রিকলের কন্ট্রাকশন হয়। এজন্য কন্ট্রাকশন, আইসোভলিওমেট্রিক কন্ট্রাকশন। ভেন্ট্রিকল মানে কি? জিনিসটা বরফ হয় বা ফুলে যাবে না। তার মানে কি রিল্যাক্স হবে না। তাই ডায়াস্টলের শুরুতে হইতেছে রিল্যাক্সেশন। আইসোভলিওমেট্রিক ২ টাইতেই সেম। নাও প্রশ্ন আসছে কি, এবার একটু দেখি। প্রশ্ন আসছে, endocarditis হইছে closure of the tricuspid valve at the onset of which phase of the cardiac cycle? So isovolumetric contraction দিয়ে আসলে আমার এখানে শুরু হয়, রিল্যাক্সেশন না কন্ট্রাকশনটা এখানে। সো দিস ইজ দ্য কনসেপ্ট। এটা একটু মাথায় রাখা জরুরি আরকি। নাও 67 এর কেস, 67 কত? হ্যাঁ, 67 নাম্বার প্রশ্ন। বলা হইছে একটা ম্যাসিভ ট্রান্সফিউশন নিয়ে প্রশ্ন আসছে আরকি। একজনের দেখেন একটা স্ট্যাব করছে গ্রোইন উন্ডে, ইয়াং পেশেন্টে, সেটার হেমোরেজিক শকে চলে গেছে। তার ব্লাড ও নেগেটিভ। তারে কত দিছে জানেন? ৬ লিটার অফ কলয়েড দিছে। তারপর দিছে, কোনো ব্লাড দিছে। 24 আওয়ার্স লেটার, আচ্ছা ব্লাড এই যে 10 ইউনিটস, ১০ ইউনিট ব্লাড দিছে। ওরে বাবা! অনেক বেশি তো। এটা 10 ইউনিটস মানে কিন্তু অলমোস্ট ফুল ভলিউম অফ ব্লাড। মানে ৫ লিটার তো মানুষের শরীরে নরমালি থাকে, হ্যাঁ? তো একটা ইউনিট থাকে অলমোস্ট ৫০০ র মতো থাকে। ৫০০ র একটু কম থাকে। ৩৫০ থেকে ৪০০ র মতো থাকে আরকি। তো আমি হাফ লিটারই ধরি হিসাবে সুবিধার্থে। ১ ব্যাগ রক্তে থাকে হাফ লিটার। তাহলে ওরে ১০ ব্যাগ রক্ত দিছে। তার মানে কি অলমোস্ট ৫ লিটার। তার মানে ফুল ইউনিট অফ ব্লাড। এটাই একটা ম্যাসিভ ট্রান্সফিউশন এর একটা ডেফিনিশন। যে ২৪ ঘন্টায় যদি একটা মানুষের টোটাল রক্তটাকে রিপ্লেস করা হয় বা টোটাল রক্ত দেওয়া হয়, এটাই হচ্ছে একটা ম্যাসিভ ট্রান্সফিউশন। ওকে? সো ম্যাসিভ ট্রান্সফিউশন দিছে, দেওয়ার পর হইছে কি? পেশেন্টের সিভিয়ার ডিসনিয়া হইছে। এমন ডিসনিয়া শুরু হইছে, তার ইনটিউবিশন, ভেন্টিলেশন দিয়ে আইসিইউতে রাখতে হইছে। এখন আসলে কি ডেভেলপ করছে? ARDS। এটাও এক্স-রে করে দেখবেন যে বাইল্যাটারাল অপাসিটি পাওয়া যাবে আরকি। মেসেজ অফ দ্য স্টোরি কি? এখন ফ্লুইড ওভার ভলিউম হয়, হ্যাঁ? অনেক কারণেই আমার হইতে পারে। ইলেক্ট্রোলাইট ডিসব্যালেন্স থাকতে পারে, ফ্লুইড ওভারলোড হইতে পারে।
তো এইজন্য বাইরের বিশ্বেতে এখন টোটাল ব্লাড ভলিউম ট্রান্সমিশন অলমোস্ট রেয়ার। আমাদের দেশে যা একটু হয়, বাইরের দেশে যেটা লাগবে সেটা। আরবিসি হলে শুধু আরবিসি, প্লেটলেট হলে শুধু প্লেটলেট, যেটা লাগবে শুধু ওইটাই, ফ্লুইড লাগলে শুধু ফ্লুইড। আমাদের এত লজিস্টিক সাপোর্ট বেশি হয় না, জন্য আমরা দেখা যাচ্ছে যে ওই ফুল ব্লাড দিতেই হয়, কিছু করার নাই আরকি। তো এনিওয়ে এইটা হচ্ছে যে ফ্লুইড ওভারলোড হয়, প্লাস ২ টা ইম্পোর্টেন্ট জিনিস ঘটে। যেহেতু স্টোর ব্লাডে অনেক রক্ত থাকে, হেমোরেজ হয়ে যায়, সেখানে স্টোর ব্লাডে ব্যাগের মধ্যে কিন্তু পটাশিয়াম অনেক বেশি থাকে। কারণ কি, সেল ড্যামেজ হইছে। এগুলা ওই ব্লাডের মধ্যেই থাকে। সো ওই ব্লাড যখন এক্সচেঞ্জ করে যে রিসিপিয়েন্ট, পেশেন্টের কিন্তু পটাশিয়াম অনেক বাড়ে, এবং এটা নিয়ে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টও হইতে পারে। এইজন্য ৩ ব্যাগ দেওয়ার পরে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিই। ক্যালসিয়াম গ্লুকোনেট কেন দিই? অ্যাজ এ পারসেপশনস অফ হাইপারক্যালেমিয়া ট্রিটমেন্ট। তাহলে ক্যালসিয়ামটা অন্য কিছু দেওয়া যেত। কারণ ক্যালসিয়ামও আবার কমে। ব্যাসিভ ট্রান্সমিশন একটা কমপ্লিকেশন, কিন্তু ক্যালসিয়াম কমে। সো ক্যালসিয়াম কমে, পটাশিয়াম বাড়ে। এই ২ টা ফ্লুইড ওভারলোডও হয়। এগুলা হচ্ছে মানে ব্লাড ট্রান্সফিউশনের কমন ইস্যু। এগুলো একটু দেখতে হবে আরকি। আচ্ছা, ম্যাসিভ ট্রান্সমিশনের ডেফিনিশনটা মোর ইম্পোর্টেন্ট। একটা হলো ২৪ ঘন্টার মধ্যে আমি এই যে ২৪ ঘন্টার মধ্যে ১০ ইউনিট ব্লাড দিছি। যদি ২৪ ঘন্টা না হয়, যদি ১ ঘন্টা হয়, তাহলে কি হবে? তাহলে ৪ ইউনিট ব্লাড দিছি আরকি, হ্যাঁ? সো ১ ঘন্টার মধ্যে যদি ৪ ইউনিট দিই। আরেকটা হলো যদি ৩ ঘন্টার মধ্যে আমি 50% দিয়ে দিই ব্লাড, তার মানে ৫ ইউনিট ব্লাড দিছি ৩ ঘন্টার মধ্যে। আর যদি রেট হিসেবে চিন্তা করি ১৫০ ml per hour। বাট পরীক্ষায় আপনি এই যে এইটা আর এইটাই, প্রথম ৩ টাই আসলে মোস্ট ইম্পোর্টেন্ট। ২৪ ঘন্টায় আপনি মনে রাখেন হচ্ছে ১ ঘন্টা, ৩ ঘন্টা, ২৪ ঘন্টা। ১ ঘন্টা, ৩ ঘন্টা হলো ২৪ ঘন্টা। ১ ঘন্টায় হলো ৪ ইউনিট, এটা হলো 50% আর এটা হলো 100%। নাও 68, এইখানে বলা হয়েছে একটা টার্ফ সিনড্রোম দেওয়া আছে, হ্যাঁ? সো ট্রান্সইউরেথার রিসেকশনস যদি করি আমরা প্রোস্টেটের, সেই ক্ষেত্রে আমরা ক্যাটায়ন ফ্রি মানে সোডিয়াম, পটাশিয়াম, নরমাল স্যালাইন ইউজ করি না, কারণ স্পার্কিং হইতে পারে আরকি। সো আমরা ইউজুয়ালি গ্লাইসিন সলিউশন ইউজ করি। মানে কোনো সোডিয়াম, পটাশিয়াম কিছু না। জাস্ট আইসোভলিউমেট্রিক রাখার জন্য, আইসো অসমোলারিটি ঠিক রাখার জন্য আমরা গ্লাইসিন ইউজ করি। বাট সামহাউ ওইখান থেকে যেহেতু ইলেক্ট্রোলাইটস ফ্রি, কিছু ফ্রি ফ্লুইড আমাদের পেশেন্টের শরীরে প্রবেশ করে, সেখানে দেখা যাচ্ছে যে তখন ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করে, এবং পেশেন্টকে কি হয়? কনফিউশন ডেভেলপ করে। ম্যানেজমেন্ট কি? অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টপ দ্য সার্জারি আর হাইপোনাট্রিমিয়ার ট্রিটমেন্ট শুরু করা। 3% সোডিয়াম ক্লোরাইড, ম্যানিটল দেওয়া হয়। যাই হোক, 3% সোডিয়ামই, এবং কারেকশনটা খুবই সাবধানে করতে হয়। আমরা আগে বলতাম যে ১০, ১০, ১০, এখন আসলে ১০ ও বলে না, এখন আরো কমায় ডিপেন্ডিং অন পেশেন্ট সিনারিও, যাতে মায় ডিমাইলিনেশন না হয় আরকি। মাইলিন ডিমাইলিনেশন না হয়, এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। 35 68 69 নাম্বার কোয়েশ্চেন। সিপি অ্যাঙ্গেলের টিউমার কি? সেরেবেলোপন্টাইন। কি নাম? সেরেবেলোপন্টাইনে একটা সমস্যা হইছে। সেরেবেলোপন্টাইন অ্যাঙ্গেলে একটা টিউমার হইছে, তাহলে কোন আমার ক্রেনিয়াল নার্ভটা কম্প্রেশন হইতে পারে? একটা কমন প্রশ্ন, এটা হচ্ছে যে মিড ব্রেন, এটা হলো পন্স, এটা হলো মেডুলা। সো আপনি ধরে রাখেন হচ্ছে ১ থেকে ৪ হলো মিড ব্রেন, ৫ থেকে ৮ ৫ থেকে ৮ ক্রেনিয়াল নার্ভ আসে হচ্ছে আমার এই পন্স থেকে, আর মেডুলা থেকে আসে হলো ৯ থেকে ১০। তাহলে এই যে সিপি অ্যাঙ্গেলটা হলো কাইন্ড অফ এই জায়গাটাতে। এই ছবিটা দেখলে আরেকটু ভালো বোঝা যাবে। এই যে সিপি অ্যাঙ্গেলটা হলো এখানে, যে সেরেবেলাম থাকে, সেরেবেলামটা এই পন্সের সাথে আরকি লাগানো থাকে। মানে সবার সাথেই লাগানো থাকে, বাট এই বরাবর লেভেলে থাকে আরকি। এই যে সিপি অ্যাঙ্গেলটা কাইন্ড অফ আমার অনেকটা এই জায়গাটাতে আরকি। সো এই জায়গাটাতে বলছিলাম কি ৫ থেকে ৮, আর এদিকে হলো ৯ থেকে ১০। তো ৭-৮ টা না ঝামেলা করে আরকি। মানে ৭ এবং ৮, ৭ আর ৮ এই ২ টাই আমার এই যে সিপি অ্যাঙ্গেলে, মোটামুটি কোনো অ্যাঙ্গেলে টিউমার হলে কম্প্রেশন হয় আরকি। সো ফেসিয়াল অ্যান্ড ভেস্টিকুলার নার্ভ, এটা একটু রুলসটা একটু জেনে রাখিয়েন আরকি। পরের প্রশ্ন, আফটার রিসেকশন অফ দ্য রেকটাল টিউমার এ পেশেন্ট এক্সপেরিয়েন্স ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশনের জন্য প্যালভিক স্প্ল্যানচনিক নার্ভ দায়ী। সো এটাই হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট, এবং এটা আসে কোত্থেকে? যে S2-3-4 স্যাক্রাল 2-3-4 থেকে এটার অরিজিন হয়। 71, সো একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট নিয়ে আসে। সো তার জয়েন্টে কি ডিফর্মিটি দেখা দিতে পারে, হ্যান্ডে কি জিনিস দেখা যেতে পারে আরকি, এগুলোই আসলে এখানে বলছে। যেমন একটা বলছে যে তার উইকনেস অফ দ্য গ্রিপ থাকে আরকি, মিডিয়ান নার্ভ একটু সমস্যা হয়, হ্যান্ড রাইটিং ও চেঞ্জ হয়ে গেছে।
আনএবল টু এক্সটেন্ড দ্য ফিঙ্গার, এটা একটা জিনিস। তারপর হচ্ছে যে দেখেন তার ইন্ডেক্স, মিডল, রিং ফিঙ্গারে এবং আলনার ডেভিয়েশনও দেখা গেছে আরকি। সো রিউমাটয়েড আর্থ্রাইটিসের এই যে লেট ফিচার্স কয়েকটা আছে। সো এখানে কয়েকটা জিনিস, বাটনিয়ার ডিফর্মিটি আর এই যে আলনার ডেভিয়েশন এই জায়গাগুলাতে। আর সোয়ান নেক ডিফর্মিটিটা থাকে। বাটনিয়ার আর সোয়ান নেক এই ২ টা একটু মাথায় রাখতে হবে। সোয়ান নেক হইতেছে অনেকটা এরকম আরকি। সো ডিস্টাল যেটা ফ্যালিংস থাকে, এটা একটা ফ্যালিংস। ডিস্টাল ফ্যালিংসটা থাকে হইতেছে আমার ফ্লেকশন। আর মিডল এবং মেটাকার্পো থাকে হইতেছে আমার এক্সটেনশন। বাটনিয়ার হলো যে বাটনিয়ার হচ্ছে বাটন লাগানোর সময় যে অবস্থায় থাকে। সো বাটন লাগাটা হচ্ছে আবার ডিফারেন্ট। সেটা হচ্ছে যে এরকম থাকে আরকি। সো এটা হচ্ছে ফ্রন্ট। সো এইটা হচ্ছে আমার বাটন লাগাইতে গেলে যেটা হয় অ্যাকচুয়ালি এইরকম আরকি, ফিঙ্গারটা আমাদের হয় বাটন লাগানোর সময়। এটা হলো থাম্ব আরকি। সো এইখানে আমার ডিস্টাল যেটা থাকে, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, যে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এইটা থাকে হচ্ছে আমার এক্সটেন্ডেড পজিশনে। আর প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা থাকে আমার ফ্লেকশন পজিশনে। সো এই বাটনিয়ার আর হচ্ছে সোয়ান নেক এটা নিয়ে একটু প্রশ্ন থাকে, বা ২ টার যেকোনো একটাও যদি থাকে, প্লাস আলনার ডেভিয়েশন থাকে, আলনার দিকে সরে গেছে না, মিডিয়াল ডেভিয়েশন। আর থামের ক্ষেত্রে বলি জেড থাম। এই কয়েকটা যদি থাকে তাহলে সবগুলোই হলো আমার রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফিচার্স, আরএ ফিচার্স। 72 একটা ২২ বছরের ম্যান আসছে এমার্জেন্সি ডিপার্টমেন্টে, সাডেন ব্রেথলেসনেস ডিউ টু লার্জ নিউমোথোরাক্স নিয়ে আসছে। হ্যাঁ, এখন নিউমোথোরাক্স করতে গিয়ে আমরা এখন কোথায় আসলে আর্টারিটা ভেজাল হয়েছে আরকি। সো এটা ইন্টারকোস্টাল আর্টারিটাই হচ্ছে আমাদের মেইন সোর্স ভ্যাসেল। ওকে। আর যদি প্রশ্ন আসে যে সোর্স আমরা ঠিক মতো পজিশনে করছি, অর্থাৎ লোয়ার রিবসের আপার ওয়ার্ডার ২ টা রিবস, এখানেই তো আমার নিউরোভাস্কুলার বান্ডলগুলা থাকে, এখানে নিউরোভাস্কুলার বান্ডলগুলা থাকে, কিন্তু আমরা ইনসিশন ঠিক মতোই দিচ্ছি। তারপর একটু ব্লিডিং হইছে, একটু পরে বন্ধ হয়ে গেছে। তখন অ্যান্সার হলো কোল্যাটারাল আর্টারি। কোল্যাটারাল আর্টারিতে হচ্ছে ব্লিডিং সোর্স। খুব বেশি হয় না, সামান্য ব্লিডিং হয়। যদি ঠিকমতো সব প্রসিডিউর ফলো করি আরকি। আচ্ছা, 73 প্রশ্ন। একটা 65 ইয়ার্স এর ওয়েমেন আসছে, কলাপস করছে, একটা হিপ রিপ্লেসমেন্ট করতে গিয়ে কলাপস হয়ে গেছে। পালমারি এম্বোলিজম সাসপেক্ট করতেছি আরকি। এখন ইকোতে আসলে ইসিজিতে কি চেঞ্জ পাবো? ইসিজিতে আমরা কয়েকটা জিনিস পাবো। S1 Q3 T3 কি রাখেন? S1 Q3 T3, S1 Q3 T3 এই যে এখানে আছে। কি হচ্ছে? একটা হচ্ছে এস, ডিপ এস পাবো কোথায়? লিড 1 এ। আর লিড 2 আর কি 3, লিড 3 তে আপনি ইনভার্টেড টি পাবেন। লিড 3 তে আপনি এই যে টি ইনভার্সন V1 থেকে V3। টি ইনভার্সনটা V1 থেকে 3 টা মোটামুটি থাকে, বাট 1 2 3 ও থাকতে পারে, বাট 3 তে তো আছে। টি ইনভার্সন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট পালমারি, মানে সবার থাকবে তা না, বাট ইউজুয়ালি থাকে আরকি। ওকে। 74 একটা ৬০ বছরের একটা কেস আসছে 74 এ। এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র পিটুইটারি যদি রিমুভ করি তাহলে আসলে আমার পিটুইটারি এক্সিসটা নিয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আমরা জানি থাইরয়েড তো আছে এখানে, হ্যাঁ? এখন থাইরয়েড আর হচ্ছে পিটুইটারি। সো পিটুইটারি থেকে আমার থাইরোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে আমার পিটুইটারিতে যায়, অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে টিএসএইচ আসে হচ্ছে আমার থাইরয়েডে আরকি। টিএসএইচ হিসেবে আসে। এখন এই কোনো কারণে যদি আমরা অ্যান্টেরিয়র পিটুইটারিটা আমরা যদি রিমুভ করে ফেলি আরকি, যেমন এই যে অ্যান্টেরিয়র লোব অফ দ্য রিমুভ করে ফেলছে, তাহলে পোস্ট অপারেটিভ সাপ্লিমেন্ট হিসেবে আমাদেরকে কি দিতে হবে? সো ওকে আমাদেরকে ওই থাইরক্সিন তো প্রোডাকশন হবেই না, কারণ এক্সিসটা ড্যামেজ হয়ে গেছে আরকি। 75 সো এইখানে একটা ডিলেড ট্রান্সফিউশন রিঅ্যাকশন এর কথা বলা হইছে যে কতদিন পরে দেখেন ভালোই ছিল, রিসিভ ক্যাডাভারিক রিনাল ট্রান্সপ্লান্ট। 4 উইকস লেটার, অলমোস্ট ১ মাস পরে। সো ১ মাস পরে একটা ট্রান্সপ্লান্ট অর্গান ফেইলিউর নিয়ে আসে। ইটস এ ডিলেড টাইপ অফ হাইপারসেনসিটিভিটি, বা ডিলেড টাইপ অফ হাইপারসেনসিটিভিটি মানে টাইপ 4। টাইপ 4 এর কাজ কি? টি সেল মিডিয়েটেড রিজেকশন। ওকে। নাও 76 নাম্বার প্রশ্ন। সো একটা
সার্জারি করতে যাব, কোথায় যাবে? আমার রাইট এক্সিলারি আর্টারি আমাদেরকে ধরতে হবে, রাইট এক্সিলারি আর্টারি আমাদেরকে টাচ করতে হবে, যে কোনো কারণেই হোক, মাস্টেক্টমি করার সময় অন্য যে কোনো কারণেই হোক। এখন এইটাকে যদি আমি এক্সপোজ করতে যাই, তাহলে আমার ক্লাভি পেক্টোরাল ফাসাটা কাটতে হবে। এই দেখেন, এইটাকে এক্সিলারি আর্টারিটা এদিকে থাকে, তো এই ক্লাভি পেক্টোরাল ফাসা, যে সাদা সাদা এই ক্লাভি পেক্টোরাল ফাসাটাকে আমাকে ডিসেট করতে হবে। এখন এই ছবি ডিসেট করতে গেলে এইখানে দেখেন একটা ভেইন আছে, হ্যাঁ, থোরাকোঅ্যাক্রোমিয়াল আর্টারি আর এই যে সেফালিক ভেইন, সেফালিক ভেইন আর থোরাকোঅ্যাক্রোমিয়াল আর্টারি, এরা এই ক্লাভি পেক্টোরাল ফাসাকে পিয়ার্সিং করে এখানে জয়েন করে আর কি এক্সিলারি আর্টারি বা ভেইনে। প্রশ্ন আসছে এখানে যেটা, যে যদি আমি এক্সিলারি আর্টারি এক্সপোজ করতে যাই, তাহলে কোন আর্টারি থেকে ব্লিডিং হওয়ার চান্স থাকে? তা ক্লাভি পেক্টোরাল ফাসা পিয়ার্স করে কে কে, এটাই হলো প্রশ্ন। ক্লাভি পেক্টোরাল ফাসা পিয়ার্স করে ভেইনের ক্ষেত্রে সেফালিক ভেইন, আর আর্টারির ক্ষেত্রে হলো থোরাকোঅ্যাক্রোমিয়াল আর্টারি। নার্ভ কি? নার্ভ হচ্ছে যে মিডো পেক্টোরাল নার্ভ, মিডিয়াল এবং ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। এখন প্রশ্নটা দেখি আর কি এখানে বলছে, which of the following structures would be encountered in the dissections down to the vessel? এক্সিলারি আর্টারি যাওয়ার জন্য কি কি জিনিস এনকাউন্টার করতে হবে আর কি? ল্যাটারাল থোরাসিক আর্টারি নো, ফ্রেনিক নার্ভ নো, সুপ্রারেনাল আর্টারি নো, থোরাসিক ডাক্ট নো, এটা অনেক পিছনে থাকে। তো অ্যান্সার কি? থোরাকোঅ্যাক্রোমিয়াল আর্টারি। যদি এটা না থাকে অপশন, তাহলে কি হবে? সেফালিক ভেইন, সেফালিক ভেইনও অ্যান্সার হবে। ওকে, 77। সো সিএসএফ এ সার্কুলেশন নিয়ে প্রশ্ন আসছে। তো একজন পেশেন্ট একটা 2 ডেজ হিস্ট্রি, 4 বছরের একজন হেডেক, ভমিটিং, নৌশিয়া, তার মানে ইন্টারক্রেনিয়াল প্রেশার রাইজিং এর সিম্পটম নিয়ে আসছে। সিটি করে দেখা গেছে তার ল্যাটারাল ভেন্ট্রিকল আর থার্ড ভেন্ট্রিকলটা ডায়ালেটেড। কোথায়? ল্যাটারাল এবং থার্ড ভেন্ট্রিকল। তাহলে ঝামেলা কোথায়? থার্ড ভেন্ট্রিকল পরেই হলো ঝামেলা। সো থার্ড ভেন্ট্রিকলের পরের জায়গার কি? সেরেব্রাল একুইডাক্ট অফ সিলভিয়াস। দেখেন, এই হচ্ছে আমার সিএসএফ, ল্যাটারাল ভেন্ট্রিকল, এই হলো থার্ড ভেন্ট্রিকল, আর এই হলো আমার ফোর্থ ভেন্ট্রিকল। সো ঝামেলাটা হচ্ছে যে লুস্কা, এইখানেই কোথাও একটা ঝামেলা হয়েছে আমার, এই একুইডাক্ট সিলভিয়াস, এইখানেই আমার ঝামেলাটা হয়েছে। সো প্রশ্ন বিভিন্নভাবেই আসতে পারে। এই সিএসএফ এর পাথওয়েটা এখানে দেওয়া আছে। ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন মনরো দিয়ে যায় থার্ড ভেন্ট্রিকল, এখান থেকে মনরো নিয়ে প্রশ্ন থাকে। যদি বলে যে থার্ড ভেন্ট্রিকল ঠিক আছে, শুধু ল্যাটারাল ভেন্ট্রিকল, অনলি ল্যাটারাল ভেন্ট্রিকল ডায়ালেটেড, তাহলে ঝামেলা কোথায়? ফোরামেন অফ মনরোতে। থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থে যায় হচ্ছে যে অ্যাকুইডাক্ট দিয়ে, আর ফোর্থ ভেন্ট্রিকল থেকে দুইটা যায়, একটা মিডিয়ান একটা ল্যাটারাল। মিডিয়ানটাকে বলা হয় ম্যাজেন্ডি, আর ল্যাটারাল দুইটা আছে সেটাকে বলা হয় লুস্কা। সো এটা খুবই কমন প্রশ্ন আসতে পারে, এই কনসেপ্টটা একটু মাথায় ধরে রাখবেন। নাও 78 ইয়ার্স এর 78 কোয়েশ্চেন, 12 ইয়ার্স এর ওল্ড একটা পেশেন্ট অ্যালার্জিক হিস্ট্রি নিয়ে আসে। হ্যাঁ, এখন অ্যালার্জিক হিস্ট্রিটা কি টাইপের অ্যালার্জিক হিস্ট্রি দেখেন, সাথে সাথে হয়েছে 2 hours আফটার হেল্পিং হিজ ফাদার অন দ্য গ্রাস। সো কাজ এবং হওয়ার পরেই তার রাইনোরিয়া, ইচি আই, স্নিজিং, ব্লকনেস, মানে টিপিক্যাল কেস অফ অ্যালার্জিক রিয়াকশন বা হেই ফিভার বলা হয় আর কি। সো এই হেই ফিভার হচ্ছে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি এবং এটা ইমিউনোগ্লোবিন ই এখানে দায়ী গ্রাস পোলেনের জন্য। নেক্সট কোয়েশ্চেন 79। সো এইখানে একটা ডাম্পিং সিনড্রোমের কথা বলা হয়েছে। হ্যাঁ, কনসেপ্টটা হচ্ছে কি ডাম্পিং সিনড্রোম। পেশেন্ট কি হয়েছে? গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করছে। সো গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করার মানে তার গ্যাস্ট্রিকটা ছোট হয়ে গেছে। আগে অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে আরকি। তো ছোট হলে কি হবে? খাবার তাড়াতাড়ি চলে যাবে আরকি, পাস করে চলে যাবে আরকি। এখন এইটা ২ রকমের সিম্পটম থাকে আরকি। একটা হচ্ছে যে আর্লি ডাম্পিং সিনড্রোম, আর যে লেট ডাম্পিং সিনড্রোম। এটা পরীক্ষায় আসে, ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আর্লি ডাম্পিং সিম্পটম হচ্ছে যে অসমোটিক প্রেশার গ্রেডিয়েন্ট এর জন্য অনেক খাবার গাটের ভিতরে চলে আসছে, সে অনেকগুলো ফ্লুইড ড্র করবে। এজন্য পেশেন্টের হাইপোটেনশন টাইপ ফিচার্স, হাইপোভলিউমিক টাইপ অফ ফিচার্স আসবে। সোয়েটিং, ব্লাশ, ট্রাউমাটোট্যাকিকার্ড, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়াও হইতে পারে। কারণ অসমোটিক খাবারগুলো তো অসমোটিক পার্টিকল, খাবার ড্র করে ডায়রিয়া হয়ে পায়খানা দিয়ে বের হয়ে যাবে আরকি। আর লেট ডাম্পিং সিনড্রোম হচ্ছে এতগুলো খাবার যে খাইছে, যে খাওয়ার জন্য তার প্যানক্রিয়াস স্টিমুলেটেড হবে না? তো প্যানক্রিয়াস যদি স্টিমুলেটেড হয়, হুট করে অনেক স্টিমুলাসের জন্য প্যানক্রিয়াস বেশি, বেশি ইনসুলিন সিক্রেট করবে। একটু পরে কি হবে? পেশেন্ট ঠাস করে পড়ে গেছে, হাইপোগ্লাইসেমিক শকে চলে গেছে। এই যে তার চলে গেছে হাইপোগ্লাইসেমিক টাইপ অফ ফিচার্স, এটাকে বলা হয় লেট ডাম্পিং সিনড্রোম। সো লেট হচ্ছে ইনসুলিন দিয়ে, আর্লি হলো ডায়রিয়া এবং হাইপোভলিউমিক শক টাইপের ফিচার্স নিয়ে। প্রশ্ন কি আসছে? প্রশ্ন আসছে লেট ডাম্পিং এর একটা কথা চলে আসছে। হ্যাঁ, এখন কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললাম ইনসুলিন বেশি রিলিজ হওয়ার জন্য। ওকে, নাম্বার 80। সো এইখানে একটা ফিমোরাল আর্টারির ল্যান্ডমার্কটা আমাদের জানতে চাওয়া হয়েছে আরকি। একটা পেশেন্ট এসডিইউতে আসছে, ওকে আমরা দেখা গেছে যে একটা সেন্ট্রাল আর্টারি করতে হবে আরকি।
21 শর্টনেস অফ ব্রেথ। সো এখন সেন্ট্রাল আর্টারি যখন করতে হবে ব্লাড গ্যাস এবিজি করতে হবে, ফিমোরাল আর্টারি আমরা কেমনে পাবো আর কি? সেটা হচ্ছে যে অ্যান্টিরিয়র সুব্রিক আইলেক স্পাইন আর হচ্ছে পিউবিক টিউবারকেল, এই দুইটার মাঝামাঝি যে পয়েন্ট, সেখানে নিয়ে আমরা মিড পয়েন্টটা থেকে আমরা মোটামুটি ফিমোরাল আর্টারিটা পাওয়া যায় আর কি। সো ফার্স্ট অপশনটাই হতেছে এখানে রাইট অ্যান্সার। 81, একটা পেশেন্টের হার্নিয়া সার্জারি হয়েছে। হার্নিয়া সার্জারি করে তার হয় ইলিও ইনগুইনাল অথবা ইলিও হাইপোগ্যাস্ট্রিক অথবা জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল না অথবা ফিমোরাল ব্রাঞ্চ, যেটাই থাকুক। এখন সিমটম গুলো কি আসছে? নামনেস ডেভেলপ করছে কোথায়? টপ অফ দ্য স্ক্রোটাম, রুট অফ দ্য পেনিস, স্মল এরিয়া, মিডিয়াল পার্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। সো ইনগুইনাল এরিয়া বাস ইলিও ইনগুইনাল নার্ভ, এটা রুট কোথায়? L1। ওকে, 12 বছরের একটা ফিমেল গার্ল আসছে ডায়াস্টলিক মারমার নিয়ে। সো ইট ইজ ম্যাক্সিমালি অডিবল ইন দ্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস প্যাথোলজি। আচ্ছা, কোথায় সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে একটা মারমার শুনতেছি, কি ডায়াস্টলিক টাইপ অফ মারমার। সো ডায়াস্টলিক সিস্টোর সেটা কথা না, আমি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস রাইট নাকি লেফট? লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল। লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা ইউজুয়ালি পালমোনারিটা চেক করে থাকি আর কি। ছবিটা থাকে যে স্টারনাম থাকে, তো সো প্রথমটা থাকে হচ্ছে যে রাইট সেকেন্ড, পালমোনারি হলো লেফট সেকেন্ড, ট্রাইকাসপিড হলো ফোর্থ অথবা ফিফথ লেফট সাইডে, আর অ্যাপেক্স যেখানে দেখি ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এটা হচ্ছে আমার মাইট্রাল ভালভের কমন অডিবল সাইট। 83, সো একটা 34 ইয়ার ওল্ড প্রেগনেন্ট উইমেন আসছে হঠাৎ করে সোয়ালেন লেগ নিয়ে। সোয়ালেন লেগ মানে এটা ডিভিটি, ডিপ ভেন থ্রম্বোসিস ডেভেলপ করছে আর কি। তার মাদার এবং ম্যাটারনাল আন্টিরও এরকম ছিল, সিমিলার ইস্যু। সো এরকম যদি ইস্যু থাকে, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম হচ্ছে মোস্ট কমন কজ। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এপিএস হচ্ছে মোস্ট কমন কজ। 84, সো ফাইট অর ফ্লাইট নিয়ে করা হয়েছে একটা সিম্প্যাথেটিক একটা অ্যাক্টিভিটি। কার? এপিনেফ্রিন রিলিজ হয়, ভালো কথা। এখন এপিনেফ্রিন কি কাজ করবে? এপিনেফ্রিন আমার ব্লাডের গ্লুকোজ বাড়াবে, যেহেতু একটা স্ট্রেসফুল কন্ডিশন। ব্লাডে গ্লুকোজ কেমনে বাড়াবে? এক হচ্ছে লিভারে যে গ্লাইকোজেন আছে সেটারে ভাইঙা বাড়াইতে পারে। আরেকটা হচ্ছে যে নন কার্বোহাইড্রেট যে ম্যাটেরিয়ালস গুলো আছে, যেমন ফ্যাট অথবা মাসল, ওইখান থেকে কাঁচামাল নিয়ে এসে লিভার নতুন করে গ্লুকোজ বানাইতে পারে, যেটাকে বলি আমরা গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিস লিভারেও হয়, মাসলও হয়। এখন অপশন যেখানে আছে আর কি, সেখানে হচ্ছে যে গ্লাইকোজেন যে স্টোর আছে এটাকে ব্রেকডাউন করবে। সো স্টোর ব্রেকডাউন হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, একটা 58 ইয়ার্স এর একটা ওল্ড ম্যান আসছে একটা এমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি করার জন্য। নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং ফিজিওলজিক্যাল প্যারামিটার কনসিডার্ড উইথ এ সেপসিস। সেপসিস নিয়ে আসলে কি ঘটনা ঘটবে আর কি? সেপসিসে আপনার কিন্তু আমাদের বিপি ফল করবে, যেহেতু একটা শক, তার মানে বিপি ফল করবে। সো বিপি ফল করার এখানে সেপসিসের অন্যতম মেকানিজম হলো যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমে যাবে আর কি। সো দেখেন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমছে, কোথাও কমছে, যে এইটা কমছে, এইটা কমছে, এইটা কমছে। সো অপশন আমার বি সি ডি আছে। তারপর আরেকটা কাজ হলো যে এইটা তো হাইপোভলিউমিক, এখন এইটাকে কম্পেনসেট করবে কিভাবে? এটা তো কার্ডিওজেনিক শক না, তো কার্ডিওজেনিক শক ছাড়া অন্যান্য সব ইয়াতে কার্ডিয়াক আউটপুটটা বাড়বে। সো এখানে কার্ডিয়া বাড়ছে, শুধু এই একটাই বাড়ছে আর কি, আর হার্ট রেটটা তো বাড়বেই এখানে। সো অপশন বি যেটা আছে এটাই হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার। 86, একটা 50 বছরের ওল্ড ম্যান আসছে, 30 ইয়ার হিস্ট্রি অফ pancolitis undergoes surveillance colonoscopy which reveals a plague-like lesion descending colon এ একটা plague-like lesion পাওয়া গেছে আর কি। বায়োপসি করে দেখা গেছে প্রি-ম্যালিগন্যান্ট চেঞ্জ। আচ্ছা, এখন যেই অপশনগুলা দেওয়া আছে তার মধ্যে অ্যানাপ্লাসিয়া মানে কি? মানে এটা তো অলমোস্ট ক্যান্সার হয়েই গেছে, অ্যানাপ্লাসিয়া কোনো চেঞ্জই নাই। ডিসপ্লাসিয়াটা অ্যান্সার, বাট পরে আসতেছি। হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, নিউপ্লাসিয়া তো ক্যান্সার, এটা তো আর প্রি-ম্যালিগন্যান্ট, এটা ডাইরেক্ট ম্যালিগন্যান্টই। আচ্ছা, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া ডেফিনেশনে যদি দেখেন রবিনসে, হাইপারপ্লাসিয়ার ডেফিনেশন হচ্ছে যে একটা স্টিমুলাস থাকবে, কিন্তু যদি স্টিমুলাসটা আমরা উঠায় নেই তাহলে না চেঞ্জটা আবার ব্যাক টু নর্মাল। তার মানে এগুলা হচ্ছে রিভার্সিবল চেঞ্জ। এটা হচ্ছে যে রিভার্সিবল চেঞ্জ, যে হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া না সব রিভার্সিবল চেঞ্জ, বাট ইরিভার্সিবল চেঞ্জের ক্ষেত্রে এই যে ডিসপ্লাসিয়াটা আছে। অ্যানাপ্লাসিয়া, নিউপ্লাসিয়া তো ডাইরেক্ট ম্যালিগন্যান্ট।
কিন্তু ডিসপ্লাসিয়া হলো প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। এই কনসেপ্টটা প্রায় আসে পরীক্ষায়। এটা ভেরি ইম্পোর্টেন্ট। আচ্ছা, 60 ইয়ার্স এর ওল্ড ম্যান আসে একটা সিস্টেকটমি করার জন্য ব্লাডার কার্সিনোমার জন্য। এখন ডিউরিং সার্জারি তার ইউটেরাসটা আইডেন্টিফাই করা গেছে। এখন অন হুইচ রিজিয়ন অফ দ্য ব্লাডার ডু দ্য ইউরেটার পিয়ার্স দ্য ব্লাডার, মানে ইউরেটার কোন বড বা সারফেস এরিয়া থেকে ব্লাডারের মধ্যে প্রবেশ করে। সো এখানে দেখেন এটা বেস যেটা আছে পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেসটাকেই বেস বলে ব্লাডারের ক্ষেত্রে। হার্টেও অলমোস্ট সেম, হার্টেও কিন্তু বেস বা পোস্টেরিয়র সারফেসটা কিন্তু বেস, ডায়াফ্রাম কিন্তু বেস না হার্টের, এইটাও সেম। সো এটা পোস্টেরিয়র সারফেস দিয়ে আসলে আমার ইউরেটারটা পিয়ার্সিং করে। 88 একটা পেশেন্ট ইন্টেন্সিভ আইসিইউতে আছে, তার ট্রাকিওস্টমি করতে হবে। হ্যাঁ, কোথায় ট্রাকিওস্টমি করব? সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ট্রাকিয়াল রিং। T2 এই যে ট্রাকিয়াল রিং 2 থেকে 4, এই শুধু এইটাই একটা প্রশ্ন আসতে পারে 2, 3, 4 থাইরয়েড এই ট্রাকিয়াল রিং এ। এখন যদি করতে যাই তাহলে কোন জিনিসটা কাটতে হবে আর কি? এই জিনিসটা আমরা জেনে থাকি যে আমার থাইরয়েড থাকে না, এই থাইরয়েডের ইসমাসটা কিন্তু উপরে থাকে। সো এইটাই আমার কিন্তু কাটা যায় আর কি, মানে কাটতে হয় আর কি, ডাইসেক্ট করতে হয় আর কি। থাইরয়েড ইসমাস। এখন আরেকটা জিনিস খুব মনে আসলো, থাইরয়েড ইসমাসের ব্লাড সাপ্লাই কি? থাইরয়েডিমা ইমা। থাইরয়েডিমা ইমা এটা কোত্থেকে আসে? আর্চ অফ অ্যাওর্টা থেকে। আর্চ অফ অ্যাওর্টা থেকে আসে আর কি ব্লাড সাপ্লাই। ওকে, 89 কোয়েশ্চেন। সো একটা 23 বছরের ম্যান আসে, অ্যাসল্টেড করা হয়েছে স্ট্যাবিং উন্ড কোথায়? লেফট গ্রোইন এরিয়ায়। এখন ক্লিন করলে সিম্পল ড্রেসিং করতে গেছি, 6 মাস পরে তার একটা পালসেটাইল সোয়েলিং, সো একটা সোয়েলিং নিয়ে আসছে। সো পালসেটাইল তার মানে এটা আর্টেরিয়াল অরিজিন, আর্টারি থেকে এই জিনিস সোয়েলিংটা অরিজিন হয়েছে। সো পালসেটাইল সোয়েলিং মানে এটা অ্যানিউরিজম। হ্যাঁ, অ্যানিউরিজম। এখন সিউডো আর ট্রু অ্যানিউরিজম দুইটা টার্ট আছে। ধরেন এই যে ব্লাড ভেসেলের 3টা লেয়ার থাকে, টিউনিকা মিডিয়া, ইন্টারনা, এক্সটার্নালা। হ্যাঁ, এখন এইখান থেকে এর একটা ব্লাড ভেসেল, এখান থেকে একটা টায়ারের মতো একটা বাইর হয়ে গেছে, অর্বুদ বের হয়েছে। এখন এইটাতে যদি এখানে তো 3টা লেয়ার থাকে, ব্লাড ভেসেলের 3টা লেয়ার, এইটার মধ্যেও এই যে এক্সটেনশন যে আছে এটারও যদি 3টা লেয়ার থাকে তাহলে এটা ট্রু অ্যানিউরিজম। আর এই যে ব্লাড ভেসেল এটা 3টা লেয়ার, কিন্তু এখান থেকে যে এক্সটেনশন বা অ্যানিউরিজমটা হয়েছে এটা যদি 3টা লেয়ার না থাকে, ল্যাকিংস থাকে, তখন এটাকে বলি আমরা ফলস অ্যানিউরিজম। তো যে কোনো ধরনের আইভি ড্রাগ অ্যাবিউজার, এখানে তো বলছে যে একটা ইনজুরির হিস্ট্রি আছে, স্ট্যাব ইনজুরি হয়েছে, তারও কিন্তু এই যে ফিমোরাল সিউডো অ্যানিউরিজম, ফিমোরাল এটাকে বলি আমরা ফিমোরাল সিউডো অ্যানিউরিজম। এটা তো খুবই পছন্দের প্রশ্ন আরসিএস এর। এখানে আবার সিউডো অ্যানিউরিজম অ্যাবসেসও হয় আবার। হ্যাঁ, তো এই সিউডো অ্যানিউরিজমের ক্ষেত্রে পুরাটা আমার থাকে না আর কি, কাভারিংস, ব্লাড ভ্যাসেলের পুরো কাভারিংসটা থাকে না, একটু ল্যাকিংস থাকে, মিডিয়াটা থাকে না। এই জন্য সিউডো অ্যানিউরিজম যে কোনো সময় বার্স্ট হওয়ার চান্স থাকে, বেশি বার্স্ট হয় আর কি। সো এইটা এইখানে একটা সাসপেক্টেড দিছে স্ট্যাব ইনজুরি। পরীক্ষার ক্ষেত্রে মোস্ট কমনলি ওরা আইভি ড্রাগ অ্যাবিউজার দেয়। সো আইভি ড্রাগ, একটা আইভি ড্রাগ হিস্ট্রি অফ আইভি ড্রাগ অ্যাবিউজার হিরোইন, কিন্তু সে একটা পালসেটাইল সোয়েলিং নিয়ে আসছে, এটা ডায়াগনোসিস কি? এটাও ফিমেরাল সিউডো অ্যানিউরিজম কেস আর কি, ফলস অ্যানিউরিজম অফ দ্য ফিমেরাল আর্টারি। নাও 90 কোয়েশ্চেন্স। সো একটা ব্লাড গ্যাস অ্যানালাইসিসের ফিচার্স দিছে। হ্যাঁ, তো 72 বছরের একজন মাস আসছে যার বডি মাস ইন্ডেক্স অনেক কম, সে অনেক দিন থেকে খায় না, এনিওয়ে সে রিমুভাল অ্যাড্রেনালেক্টমি ফ্রম দ্য ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলনের একটা অ্যাড্রেনালেক্টমি অপারেশন হয়েছে। এখন তার ইউরিয়া পাওয়া গেছে 12, নর্মালি থাকে এত, অনেক কম, তার ইউরিয়া অনেক বেশি। ক্রিয়েটিন দেখছেন 300 থেকে কত, অনেক বেশি হয়ে গেছে। এখন এটা থেকে কি বোঝায়? ক্রিয়েটিনিন বেশি, ইউরিয়া বেশি। প্রশ্নকর্তা কিন্তু আপনাকে ক্লু দিচ্ছে যে কোন সিস্টেমের সমস্যা, তার মানে কিডনিতে সমস্যা। হ্যাঁ, সমস্যা হচ্ছে কিডনিতে, একেআই ডেভেলপ করছে। প্রশ্ন চাইছে কি? আচ্ছা, কি রেজাল্ট পাবো? আচ্ছা, আমি যেকোনো একেআই যদি হয় না, একেআই হইলে আপনাকে ধরে রাখতে হবে এটা মেটাবলিক অ্যাসিডোসিস এর একটা কজ। এখন আমার এইখানকার সিনারিওতে মেটাবলিক অ্যাসিডোসিস বের করতে হবে। তো তার আগে আমি শুধু অ্যাসিডোসিস বের করি। 23 অ্যাসিডোসিস, এটা একটা অ্যাসিডোসিস, এটাও একটা অ্যাসিডোসিস। এই ৩ টা অ্যাসিডোসিস না। এটা তো কম্পেনসেটেড বাট স্টিল এটা অ্যাসিডোসিস। বাকি থাকে ২ টা। এখন মেটাবলিক যদি থাকে তার মানে কি বাইকার্বনেটটা কমবে। বাইকার্বনেটটা কমবে। তো এই ২ টার ক্ষেত্রে কম আছে কোনটা? যে ১৩.৫। তার মানে অ্যান্সার হলো এই যে এইটা। বাকিগুলো আমি বুঝলাম না বুঝলাম কোনো ফ্যাক্ট না। মিলে গেছে আপনার। ওকে।
সো এই অ্যাসিডোসিস নিয়ে আপনাদের যদি ইস্যু থাকে তাহলে চ্যানেলে আমাদের আরেকটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে। ওইটা একদম খুব ভালো করে বুঝায় দেওয়া আছে। এটা একটু দেখে নিন। তারপরেও যদি অসুবিধা হয় আপনারা যে যে মেসেজ দিয়েন, আমরা লিঙ্ক প্রোভাইড করব ইনশাআল্লাহ। বা কমেন্টও দিয়ে রাখেন, আমরা লিঙ্কটা প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ। ওকে, 91। সো একটা ১৬ বছরের বয় হিট করছে লেফট সাইড অফ দ্য ফেস বাই এ বল। এখন দেয়ার ইজ নো ব্রোকেন। এই জায়গাতে একটা ফুটবল বা ক্রিকেট বল ঠাস করে বাড়ি খাইছে, হ্যাঁ? তো এখন এ বলতেছে যে ফেসে সে এই জায়গাটাতে না কোনো সে নামনেস বুঝতেছে না। এই জায়গাটা নামনেস। সো এইটা কারণ হলো এইটাকে এই যে বলটা ক্রিয়েট করার জন্য এখানে ইনজুরি হইছে। ইনজুরি হয়ে ফ্লোর অফ দ্যা যে আই আছে না? ফ্লোর অফ দ্যা যে আই মানে অরবিটাল যে ফ্লোর, অরবিটাল ব্লো আউট ফ্র্যাকচার বলি এটাকে আমরা। অরবিটাল ব্লো আউট ফ্র্যাকচারস বা সো এটার জন্য এই নিচে ফ্লোর অফ দ্যা অরবিটালটা ভেঙে যায় আরকি। ভেঙে কি করে কি? এই যে আমার আইবল যে ফ্যাট-ট্যাট কনটেন্ট যে এক্সট্রা মাসল এগুলা নিচে নেমে যায় আরকি। মানে কি ম্যাক্সিলারি সাইনাসে চলে যায়। এই পেশেন্টের যদি আপনি পিএনএস করেন না? মানে ওএমভিউ ম্যাক্সিলারি সাইনাস দেখবেন যে এইটাতে সুন্দর মানে লাইট আছে, মানে এয়ার আছে, কিন্তু এইটাতে দেখবেন যে হেজি হয়ে আছে। ইউনিল্যাটারাল ম্যাক্সিলারি সাইনাস হেজি। এটাও অরবিটাল ব্লো আউট ফ্র্যাকচারের একটা সাইন সিম্পটম আরকি। তো নিচে কি হয়? পেশেন্ট কিন্তু উপরে তাকাইতে পারে না। কারণ কি? ওর নিচে যে থাকে না? ওই যে ইনফেরিয়র রেকটাস অথবা ইনফেরিয়র অবলিকটার কাজ হতো কিন্তু আইটাকে উপরের দিকে। এই আই কিন্তু উপরের দিকে যায় না। পেশেন্টকে যখন বলি আপনি উপরের দিকে তাকান, এই আই ঠিকই উপরের দিকে যায়। কিন্তু এই আই উপরে যাইতে পারে না। এখানে গিয়ে আটকায় থাকে। তখন পেশেন্ট ডিপ্লোপিয়া ডেভেলপ করে। কারণ এই চোখে একটা ইমেজ পাঠায় আর এই চোখ দিয়ে আরেকটা ইমেজ পাঠায়। ২ টা ছবি পাশাপাশি বসাইলে ওভারল্যাপিং ঠিকমতো হয় না, বসে না ব্রেনে। এজন্য সে ২ টা ছবি দেখে ডিপ্লোপিয়া। পেশেন্টকে যখনই উপরে তাকাইতে বলি পেশেন্ট ডিপ্লোপিয়া বলে। তার মানে অরবিটাল ব্লো আউট ফ্র্যাকচার আছে। প্রশ্নের ক্ষেত্রে এটা ব্লো আউট ফ্র্যাকচারের অনেকগুলা সাইন সিম্পটম। তার মধ্যে একটা সাইন সিম্পটম এখানে বলছে যে সে এই যে ম্যাক্সিলারি এরিয়াতে বা অরবিটের নিচের এরিয়ায় সে প্যারেস্থেসিয়া কোনো সাইন সিম্পটম মানে নামনেস ডেভেলপ করতেছে। তো এই নামনেসের কারণ হতো যে ইনফ্রাঅরবিটাল ফোরামেন থেকে ইনফ্রাঅরবিটাল নার্ভটা আসে। সো এই নার্ভটাও তো ওই ফ্লোর ভেঙে গেছে। তো এই নার্ভটাও তো ড্যামেজ হবে না, কম্প্রেশন হবে না? এইটাই। ইনফ্রাঅরবিটাল নার্ভটাও এখানে ড্যামেজ হয়। ইনফ্রাঅরবিটাল নার্ভ কার ব্রাঞ্চ? এটা ম্যাক্সিলারি ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। এই যে এখানে বলা আছে যে ব্লো আউট বিলো দ্য আই ব্লো আউট ফ্র্যাকচারস হইছে এখানে ট্রমা টু দ্য ফেস বিং হিট বাই এ বল নিউরোপ্র্যাক্সিয়া ডেভেলপ করে আরকি, হ্যাঁ? ওকে। 92 74 ইয়ারের ওল্ড ম্যান আসছে আন্ডারগোস এমার্জেন্সি মেজর অ্যাবডোমিনাল সার্জারি ২ দিন আগেই। এখন সে কনফিউজড অ্যান্ড হি হ্যাজ বিন অন ফুরোসেমাইড ফর মাইল্ড হার্ট ফেইলিউর এর জন্য খাচ্ছে। সোডিয়াম অনেক কম। সো কনফিউশন হবে না কেন? সোডিয়াম ১২২ হয়ে আছে। সে ইন্সপেকশন অফ দ্য ফ্লুইড করে দেখা গেছে যে ১১ আওয়ার্সে 5% গ্লুকোজ পাইতেছে। দেখেন 5% গ্লুকোজ পাইতেছে। নাও হোয়াট ইস দ্য মোস্ট কমন কজ অফ হাইপোনাট্রিমিয়া? দেখেন 5% গ্লুকোজ, 5% ডিএ দিছে। অ্যান্ড ডিএটা কি? এই গ্লুকোজটা তো একটু পরে সেলের ভিতরে ঢুইকাই যাবে সেলের ভিতরে। তো ব্লাড ভেসেলে থাকবে কি? ব্লাড ভেসেলে থাকবে শুধু অ্যাকোয়া মানে শুধু পানি। ওই একই জিনিস টার্ট সিন্ড্রোম পড়ছিলাম না? টার্ট সিন্ড্রোম ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া এখানেও সেম ঘটনাটাই ঘটছে ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া। তার টোটাল হাইপোনাট্রিমিয়া সেম আছে। টোটাল হাইপোনাট্রিমিয়া সোডিয়ামের পরিমাণ সেম আছে। এটুক ছিল আগে পানি। এখন আপনি আরো পানি ঢালছেন। তাহলে এখন এটুকু হয়ে গেছে। তাহলে এটা এখানে কনসেনট্রেশন কমে যাবে না সোডিয়ামের? এই জিনিসটা এখানে ঘটছে আরকি। সো এটাই বুঝাইছে যে এক্সেসিভ সোডিয়াম ফ্রি সুলেট দেওয়ার জন্য ডাইলিউশনাল হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করছে এখানে। ওকে। কোরি সাইকেল ইম্পোর্টেন্ট ইন ল্যাকটেক মেটাবলিজম। যেখানে অ্যানারোবিক যেখানে মাইটোকন্ড্রিয়া নাই যেসব সেলে সেসব জায়গায় কোরি সাইকেল হয়। তো এরিথ্রোসাইট আরবিসি হচ্ছে ল্যাক অফ মাইটোকন্ড্রিয়া। সো ল্যাক অফ মাইটোকন্ড্রিয়া জন্যই হইতেছে আমার এই যে কোরি সাইকেলটা এখানে আসে আরকি। ওকে। 94 ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিছে বাটকে, হ্যাঁ? ২৫ বছরের। এরপর সে ইনএবিলিটি টু ইভার্ট করতে পারতেছে না আরকি। তার মানে এটা ফুট ড্রপের হিস্ট্রি। কমন পেরিনিয়াল নার্ভের সমস্যা হইছে। হুইচ নার্ভ ইজ মোস্ট লাইক টু হ্যাভ বিন ইনজুরড? এখন কমন পেরিনিয়াল নার্ভের কমন সাইড আমরা কি জানি? জানি হলো সম্ভবত নেক অফ দ্য ফিবুলা। নেক অফ দ্য ফিবুলা মানে নি জয়েন্টের আশেপাশে। কিন্তু এর বাপ কে? এর বাপ কিন্তু হলো আমার সায়াটিক নার্ভ। তার মানে ১ম আসে হচ্ছে আমার সায়াটিক নার্ভ। তারপর এখানে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র টিবিয়াল হয়।
এখান থেকে আবার ২ টা ভাগ হয়। anterior tibial, কমন মানে কমন পেরোনিয়াল হয় আরকি। কমন পেরোনিয়াল থেকে একটা anterior যায়, একটা ল্যাটেরাল যায়, আরেকটা হলো posterior tibial। ৩ টা ভাগে ভাগ হয়ে যায় sciatic nerve নিচের দিকে এসে আরকি। কিন্তু এখন আমি যদি বলি যে ইনজেকশন দিছে বাটকে কিন্তু ঝামেলা হইতেছে কমন পেরোনিয়াল নার্ভের মতো, তাহলে কি হইতে পারে? তাহলে ধরতে হবে কমন পেরোনিয়াল নার্ভের যে কম্পোনেন্ট, যে নার্ভ ফাইবার sciatic নার্ভের ভিতরে আছে, sciatic নার্ভ ইনজুরি করতে গিয়ে শুধু কমন পেরোনিয়াল নার্ভের কম্পোনেন্টটাই নষ্ট হইছে। এটাই বলছে কমন পেরোনিয়াল নার্ভ কম্পোনেন্ট অফ দ্য sciatic নার্ভ। শুধু ওই কম্পোনেন্টটাই নষ্ট হইছে। যার জন্য ইনজুরি অনেক উপরে। কিন্তু সাইন সিম্পটম দেখাচ্ছে একদম ডিস্টালি। যেমন এই সেম কনসেপ্টটা যদি আমি বলি যে একজন ঘাড়ে আঘাত পাইছে, এরপর তার আলনার নার্ভ পালসি হইছে। তো ঘাড়ে আঘাত পাইলে তো ব্রাকিয়াল প্লেক্স আছে, তো মিডিয়ান আছে, রেডিয়াল আছে, এক্সিলারি আছে, আলনা আছে। শুধু আলনা কেন ঝামেলা করবে? তো ঝামেলা হচ্ছে যে যেইখানে ইনজুরি হইছে নেকে, সেইখানে শুধু শুধু আলনার ফাইবারটাই ড্যামেজ হইছে। এইজন্য ইনজুরি অনেক প্রক্সিমাল হইলেও সাইন সিম্পটমটা টু বি ভেরি মাচ স্পেসিফিক হয়ে ডিস্টালি প্রকাশ পাইছে। নাও 95 73-year-old ম্যান আসছে হিস্ট্রি অফ ইরেগুলার বাওয়েল মুভমেন্ট নিয়ে আসছে উইথ ডিজুরিয়া নিউমাচুরিয়া। এই যে নিউমাচুরিয়া কথাটা বলছে এটা খুবই ইম্পর্টেন্ট। নিউমাচুরিয়া নিয়ে আসছে এবং ইকোলাইও পাওয়া গেছে। সো ইকোলাই পাওয়া গেছে, নিউমাচুরিয়া পাওয়া গেছে, তার মানে কোলনের সাথে পায়খানার রাস্তার সাথে কোন একটা ঝামেলা হয়েছে। কোলনের সাথে ঝামেলা হয়েছে। সিটি স্ক্যান করে দেখা গেছে একটা ম্যাসিভ সিগময়েড কোলন পাওয়া গেছে ব্লাডারের পাশাপাশি। তো কমনেস্ট কজ কি? মোস্ট কমনেস্ট কজ হলো আপনার ডাইভার্টিকুলা। কোলনিক ডাইভার্টিকুলা যখন ডাইভার্টিকুলা অনেকগুলো ফেজ আছে, আস্তে আস্তে ডেভেলপ করে। মোটামুটি লার্জ কোলাই থাকে, টিনিয়া কোলাই থাকে না আমরা কোলনে। সো এরকম কারো যদি ক্রনিক কনস্টিপেশন থাকে তাহলে ইন্ট্রালুমিনার প্রেশার অনেক বেড়ে যায়। আগে কোলনটা এমন ছিল কিন্তু পায়খানা জমতে জমতে এখন কোলনটা এমন হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে আরকি। অনেক প্রেশার, ইন্টারলুমিনার প্রেশার বাড়ছে। এখন একটা পাইপের মাঝখানে আপনি ৩ টা রড দিছেন। মানে ৩ টা ৩ টা কোলাই দিছেন। এখন পাইপটা তো বড় হইতে হবে। সে কোন দিক দিয়ে ফুলবে? ২ টিনিয়ার মাঝখানে যে স্পেসটা আছে না? এইখান থেকে এই যে এরকম এক্সটেনশন বাইর হবে। এই ডাইভার্টিকুলা না এই টিনিয়া কোলাইয়ের মাঝখান দিয়ে বের হয়। তারপর এই ডাইভার্টিকুলা কোনো কারণে অ্যাবসেস হয়, বার্স্ট হয়। বার্স্ট হয়ে গেলে আবার রিপেয়ার। যখন বার্স্ট হয়ে যায় তখন তারা এই যে তৈরি করে আরকি। সাইনাস ডেভেলপ করে অথবা সাইনাস তো না ফিস্টুলা ডেভেলপ করে। ফিস্টুলা মানে কি ২ টা মিউকোসাল লাইনিং এর কানেকশন নামই হলো ফিস্টুলা। তো এই ফিস্টুলা তখন আশেপাশে কি আছে? কখনো কোলন ফিস্টুলা হয়। কোলন ফিস্টুলা হয়। আইলিয়ামের সাথে কোলনের ফিস্টুলা হয়। তারপর ব্লাডার আছে। কখনো ব্লাডারের সাথে কোলনের ফিস্টুলা হয়। সো এই যে ঘটনাটা এইখানে ঘটছে। ব্লাডারের সাথে কোলনের ফিস্টুলা হইছে এবং ইউরিনের সাথে তার বাতাসও আসতেছে। আবার ইকোলাই হলো গাটের ব্যাকটেরিয়া, পায়খানার ব্যাকটেরিয়া। তো পায়খানা ব্লাডারের ভিতরে ঢুকছে। সো এটা অ্যান্সার হচ্ছে আমার কোলনিক ডাইভার্টিকুলা অফ দ্য ডিজিজ। আগে থেকে ছিল তার। 96 70 বছর একজন ওয়েমেন আসছে রিকভারি এরিয়া 28% অক্সিজেন নিছে। অনেক হাই অক্সিজেন। কিভাবে নিছে তা দেখেন, এবিজিটা দেখেন 7.2 মানে অ্যাসিডোসিস, অক্সিজেন বেশি, কার্বন ডাইঅক্সাইডও বেশি। এখন রিডিউস সেনসিটিভিটি হুইচ অফ দ্য রিসেপ্টর মোস্ট লাইকলি রেসপন্সিবল ফর ব্লাড প্রেশার পিকচার। বেশি যদি অক্সিজেন দেয় সিওপিডির পেশেন্টের ক্ষেত্রে তখন আপনার সেন্ট্রাল কেমো রিসেপ্টর গুলো ডিঅ্যাক্টিভ হয়ে যায় আরকি। সো এইখানে ঝামেলা হচ্ছে যে সেন্ট্রাল কেমো রিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হয়ে গেছে গিভিং টু মাচ অক্সিজেন ইন অলরেডি সিওপিডি পেশেন্টের কেসের ক্ষেত্রে। সো এটা লাইফ থ্রেটানিং কন্ডিশন। এজন্য সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা লো ফ্লো অক্সিজেন দেই। 76 এর ওল্ড ম্যান আসে ফলস এন্ড সাস্টেইনস অ্যান ইন্টারট্রকিন্টারিক ফ্র্যাকচার অফ দ্য নেক অফ দ্য ফিমার। ইন্টারট্রকিন্টারিক ফ্র্যাকচার হইছে। এখন ফিক্সেশন করতে গেছে। সে রিহ্যাবিলিটেশনে আছে। ৬ মাস পর অপারেশন করা হয়েছে। ড্রাউজি, হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, হ্যাঁ? ইসিজি করে দেখা গেছে লো ভোল্টেজ এবং প্রলং কিউটি ইন্টারভাল। লো ভোল্টেজ, প্রলং কিউটি। আন্ডার অ্যাক্টিভিটি হুইচ অফ দ্য ফলোইং গিভস দ্য বেস্ট এক্সপ্লানেশন অফ দ্য ক্লিনিক্যাল পিকচার। পেশেন্ট যখন অনেক দিন রিহ্যাবিলিটেশন বা ইনঅ্যাক্টিভ ফেজে থাকে তখন পেশেন্টের কিন্তু হাইপোথাইরয়েড ডেভেলপ করতে পারে আরকি। ওকে? সো এখন হাইপোথাইরয়েডের ইস্যুর জন্য একটা হাইপোথাইরয়েডের কমপ্লিকেশন হইছে যে বিভিন্ন জায়গায় ফ্লুইড জমে। যেমন পায়ে ফ্লুইড জমলে আমরা মিক্সিডিমা ইডেমা বলি। আবার পেরিকার্ডিয়াল স্যাকেও ফ্লুইড জমে। যে হার্টের চারপাশে যে পেরিকার্ডিয়াম এখানে ফ্লুইড জমছে। এখন ফ্লুইড জমতে গিয়ে যেটা হইছে বাইরে আপনি যখনই আমি ইসিজি লাগাইতেছি না, যেটা নরমাল এমন স্পাইক হওয়ার কথা ওর ক্ষেত্রে এটা হইতেছে এমন। মানে লো
অ্যামপ্লিটিউড। লো অ্যামপ্লিটিউড ইসিজি ওয়ান অফ দ্য মেইন সবার আগে যেটা খুঁজতে হয় তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশন আছে কিনা, হ্যাঁ? সাথে প্রলং কিউটি ইন্টারভেলস। তো সবকিছু মিলিয়ে পেশেন্ট ড্রাউজি, হাইপোটেনসিভ, ব্র্যাডিকার্ডিয়া সবকিছু মিলায়ে আসলে এটা হাইপোথাইরয়েডের কেসের দিকেই আসলে যাইতেছে। সো প্রবলেম অ্যাকচুয়ালি তার থাইরয়েডে আছে। 36 এর ওল্ড ম্যান ফল হইছে আউটস্ট্রেচ হ্যান্ড। আউটস্ট্রেচ হ্যান্ডে সে ফল করছে। এক্সামিনেশন করে দেখা গেছে তার অ্যানাটমিক্যাল স্নাপ বক্সে তার একটা পেইন আছে। তো which of the following tendon forms the boundary of the anatomical snap box? এই দেখেন anatomical snap box এর বাউন্ডারিতে ২ টা তৈরি করে। এই হচ্ছে anatomical snap box। সো এখানে একটা আর এখানে থাকেন ২ টা। সো একটা মনে করে ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল। তাহলে আরেকটা কি থাকবে? আমার ইপিবি বাংলাদেশ, হ্যাঁ? ব্রেভিস। আর সাথে আরেকটা থাকে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। সো এখন আমরা দেখব যে আসলে আছে কি সিঙ্গেল অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস না, একটাও না দেখেন ইপিএল একটা এক্সটেনশন পলিসিস লঙ্গাসটাই আমার অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের বাউন্ডারি তৈরি করে। ওকে 99 65 ইয়ার ওল্ড উইমেন আসছে একটা মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার নিয়ে হসপিটালে আসছে। সে ভেরি মাচ কনফিউজড, আনওয়েল, নশিয়া, ভমিটিং আছে, ভাইটাল নরমাল লিমিটের মধ্যে আছে। এখন হোয়াট অ্যাবনরমালিটিস মোস্ট লাইকলি টু বি কন্ট্রিবিউট টু হার ক্লিনিক্যাল কন্ডিশনস আর কি। মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার, এনি কাইন্ড অফ মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সারে আপনি ক্যালসিয়াম অনেক বেশি পাবেন। কারণ ওইখানে একটা টার্ম আছে, এটা হচ্ছে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম আর কি। প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমে ক্যান্সার পেশেন্টের যে টিউমারটা আছে, টিউমারটা মাঝে মধ্যে প্যারাথাইরয়েড লাইক প্রোটিন তৈরি করে। সো প্যারাথাইরয়েডের কাজ কি? ব্লাডে ক্যালসিয়াম বাড়ানো না? সো এই প্যারাথাইরয়েড টিউমার সেল থেকে প্যারাথাইরয়েডের মতো হরমোন একটা বের হয়, কলয়েড প্রোটিন। সো এই প্রোটিনটা গিয়ে আমার প্যারাথাইরয়েডের মতো বোনসে গিয়ে কাজ করে। বোনস থেকে ক্যালসিয়াম কুড়িয়ে নেয়। বোনটা ক্ষয় হয়, বোনটা উইক হয়। এইজন্য এনি কাইন্ড অফ মেটাস্ট্যাটিক ক্যান্সারে ক্যালসিয়াম অনেক বেশি থাকে। আবার ডেক্সা স্ক্যান বা বোন স্ক্যান করলে দেখা যায় যে অস্টিওপোরোসিস ডেভেলপ করে আর কি। সো এইটাই দেখেন এই যে পিটিএইচআরপি প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড, সরি টার্মটা এটাই হচ্ছে মোর স্পেসিফিক। পিটিএইচআরপি প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড। ওকে। সো ইসিজিতে আপনি কি পাবেন হাইপারক্যালসিমিয়াতে? শর্ট এন্ড কিউ পাবেন, শর্ট এন্ড কিউটি পাবেন। সিভিয়ার হাইপারক্যালসিয়াম, ইভেন হাইপারক্যালসিমিয়াল কিন্তু ইয়াও করে। একিউট প্যানক্রিয়াটাইটিস নিয়েও পেশেন্ট আসতে পারে। ওকে। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। একটা 4 বছরের ওল্ড বয় প্রেজেন্ট করছে এমার্জেন্সি ডিপার্টমেন্টে উইথ 2 ডেজ হিস্ট্রি অফ ফিভার, ডিফিকাল্টি ইন ওয়াকিং অ্যান্ড আনএবল টু ওয়েট বিয়ার অন দ্য রাইট লেগে। সো পেশেন্ট কি খাইছে? অ্যামক্সিসিলিন খাইছে আর কি। এখন চেস্ট ইনফেকশন কয়েকদিন আগে থেকে ছিল। তার মানে চেস্ট ইনফেকশন এরপর তার হচ্ছে কি জয়েন্টের পেইনের সমস্যা হয়েছে। তার মানে এটা এইরকম একটা সিনারিওতে আপনি যার সিআরপিও বেশি, আবার হিপটা হচ্ছে ফ্লেকশন বা অ্যাবডাকশন অবস্থায় আছে। এটা হচ্ছে কমন কেস। এটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। এখন ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি। হিমোগ্লোবিন ফ্যাক্স না, রাইট ফিক্সড অ্যান্ড অ্যাবডাক্টেড হয়ে আছে। সো এটা সেপটিক আর্থ্রাইটিসের কজ। ইমিডিয়েটলি এটাকে আমাকে সার্জিক্যাল ওয়াশ আউট লাগবে এবং ভালো আইভি অ্যান্টিবায়োটিক দিয়ে কাভারেজ দিতে হবে আর কি। ওকে। সো দ্যাট ইজ দ্য এন্ড ফর ফৌজিয়া শীট ক্লাস টুডে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন। সি ইউ অন দ্য নেক্সট ক্লাস। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।